ওয়ালাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। নির্বাচনে অর্থাৎ শিবিরের প্যানেলে গিয়ে বলা হচ্ছে এখন শিবিরের প্যানেল খুবই এগিয়ে এই মুহূর্তে নির্বাচনের। আমাকে দেখা যায় কিনা আমরা একটু জানাবেন কিনা, আমি জানি না আমাকে দেখা যায় কিনা। আমাকে কি দেখা যায় একটু আমাকে কেউ জানাবেন। আচ্ছা, সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা হচ্ছে যে তবে লাইভের শুরুতেই আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। এটা ব্রেকিং নিউজটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি, এই যারা অর্থাৎ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, খুন গুমের সাথে জড়িত সেনা অফিসার যারা আছেন তাদের জন্য, তাদের বিপক্ষে গেছে একটা মারাত্মক খবর। যে খবরটা আমি মনে হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সিদ্ধান্তে মানে পৌঁছতে পারবে গভর্নমেন্ট। সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন, এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ তারা, আমরা এভাবে বলি না যেহেতু জাতিসংঘ বাংলাদেশ সরকারে কেউ না, তারা এটা দাবি করেছেন। সো গেম চেঞ্জার ডাইরেকশন বা ডাইরেক্টিভ অলরেডি চলে এসেছে এদের বিষয়ে। সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে। সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন খুন গুম, মানবাধিকারের বিভিন্ন অপরাধে যুক্ত অফিসার যারা এই মুহূর্তে সেনা হেফাজতে আছেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা একটা বলছেন, বাংলাদেশ সরকার একটা বলছে, বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন। তাদের দাবি হলো মূলত সবার দাবি একটাই, সেটা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। সো আইনের চোখে সবাই সমান। যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল, তাদেরকে কিভাবে রাখা হবে এসি রুমে সেনা হেফাজতে, যে আপনার এর ভিতরে কারাগার, সেই কারাগারে রাখা হবে কিনা, এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন অ্যান্ড কন্ট্রোভার্সি, ডিসক্রিপেন্সিস যখন চলছে, সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার। দিস ইজ ওভার ফর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য। আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তোবা গেমটা শেষ হয়ে যাচ্ছে, কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না। মনে রাখবেন, জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না, জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না। এখন যেটা হলো সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি, উনি একটা জায়গাতে এখন মুক্ত থাকতে পারবেন। সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের, তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা, সেখান থেকে হয়তোবা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর প্রধান যিনি জেনারেল ওয়াকার সাহেব, উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে, রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ। সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গা থেকে কেউ হাত দিবে না, কেননা জাতিসংঘ ইজ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি বাংলাদেশি মিলিটারি বা বাংলাদেশ আর্মি, যাই বলি না কেন আমরা। সুতরাং তাদেরকে কেউ কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না, আই ক্যান টেল ইউ দ্যাট। সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা এখন যোগ দিলেন এই লাইভে, দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার বা সেনা কর্মকর্তা, সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা, তাদেরকে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে। দিস ইজ এ গেম চেঞ্জার রিকোয়েস্ট এবং ইট উইল চেঞ্জ অলমোস্ট এভরিথিং ওভার দেয়ার লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে। সো এখন আর এটাতে কোনো কিছু করার নাই এবং দেখারও কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাতে খেলাটা এখানে শেষ করে দিয়েছে জাতিসংঘ। সো ব্যাড নিউজ, যারা চেষ্টা করেছিলেন এবং জাতিসংঘের, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান, হি জাস্ট গট রিলিভড ফ্রম এ সিরিয়াস অ্যান্ড ইমেন্স pressure created by the army officers family and other generals, because তারা চেয়েছিলেন যে কোনভাবে হোক তারা এটাকে রাখতে, ভবিষ্যতে তাদের উপর যদি কোনো খরচ আসে তারাও যেন এই সুবিধাটা নিতে পারেন, একটা প্রেসিডেন্ট তৈরি করতে বা
সেট আপ করতে তারা চেয়েছিলেন মূলত ইন দিস রিগার্ড, লেডিস এন্ড জেন্টলম্যান, বাট লুক লাইক United Nations intervened in this process, and this intervention cannot be rejected or refuted by the Bangladeshi military. So game is over, right? Let me move on to my আমি এই বিষয়টাতে আমরা আরো একটা লাইভ করতে চাই, করবো আমি আমার সময় থাকলে। সেটা হচ্ছে যে চাকসুর নির্বাচনে শিবিরের জয় জয়কার দেখা যাচ্ছে এবং ছাত্রদল ভালো করতে পারে নাই এই নির্বাচনেও ডাকসুর মতো, এবং যদিও ছাত্রদল বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনেছেন। আমরা বলতে চাই চাকসু কর্তৃপক্ষকে প্রত্যেকটা অনিয়ম যেন মানে একদম সিরিয়াস স্ট্যান্ডার্ড বজায় রাখে, এটাকে তদন্ত করা হয়, কেননা এটা একটা কনসিকুয়েন্স আছে। আমরা চাই এটা যেন বাংলাদেশের মানুষও বুঝুক যে সত্যিকার অর্থেই আপনার চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচন করেছে, কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের ডিসক্রিপেন্সি ছাড়া। দ্যাট গট টু বি ক্লিয়ার্ড অ্যান্ড গট টু বি এস্টাবলিশড ইন দিস রিগার্ড। সো এটা আমরা মনে করি এবং এটা আমরা দাবি জানাই সরকারকে, মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে। সুতরাং এখানে আপনারা দেখলেন যে ডাকসুর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনেও খারাপ করেছে ছাত্রদল। ইটস ইজ নট এ গুড সাইন, গুড নিউজ ফর ছাত্রদল, ডেফিনেটলি এটা আমরা মানে বলা উচিত, এবং দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যান্ড দে হ্যাভ টু I think the process is information, and তারা কি করতে পারে সেটা তারা দেখা দরকার। এখন কি করা উচিত তাদের, এই যে ফলাফল হচ্ছে বিপর্যয়কর ফলাফল, এখন ছাত্রদলের মতো সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে, এখন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি হবে আমরা সেটা জানি না। আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি রেজাল্ট সেখানে তাদের অনুকূলে নাও যেতে পারে, খারাপ করতে পারে। তাহলে এটার থেকে ছাত্রদলের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে আমি মনে করি এই জায়গাতে। যদিও অনেকে মনে করেন যে ভবিষ্যৎ সরকার ক্ষমতায় আসলে তারা অথবা সরকারি দল হিসাবে সুবিধা তারা পাবেন, বাট এখন তো 2 বছরের জন্য নির্বাচন, সম্বোধন 1 বছরের জন্য। বাট এই যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এই মুহূর্তে, সেটা অবশ্যই আমি মনে করি অ্যালার্মিং ফর ছাত্রদল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই ওয়েট ফর দ্য result, brother. Yeah, that's what I'm saying. I'm not saying that they already won. I'm saying they did very well in this election. That's what I heard. আমি এই মাত্র চেক করলাম, আমি যখন আসি, আপনারা দেখেন এই লাইভে আসার আগে আমি চেক করেছি, যদিও অনেকেই রিজাল্ট দিয়েছেন, অলরেডি প্রকাশ করেছেন, এই পেয়েছে সেই পেয়েছে, বাট আমি মনে করি যে উই শুড ওয়েট আনটিল we get the full results sheet or something like that. So এখানে ছাত্রদল অনেকেই বক্তব্য দিচ্ছেন, তারা অনিয়মের অভিযোগ এনেছেন। আমরা দেখতে চাই বাংলাদেশের ছাত্র, এই লেখাপড়া জানা এই ছাত্র সংগঠনের মানে মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচন কারচুপি হয় না। আমাদের জাতীয় নির্বাচনে আমরা অনেক ডিসক্রিপেন্সিস আমরা পেয়ে থাকি, বা এই জায়গাতে তারা অন্ততকে এগুলো তারা মেনটেন করে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা, নোয়াখালী বিভাগ হোক, আমার আপত্তি নাই, কুমিল্লা বিভাগ হলেও আমার আপত্তি নাই, বাট এখন যে বিভাগ চলছে এটাতে আপনারা বিভাগ হলে কে কাকে মারবেন এটা বলা মুশকিল, কারণ সবাই ক্ষুব্ধ এখন যা চলছে এই মুহূর্তে নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে। আমার মনে হয় না সরকার এটা ঘোষণা করবে, যেহেতু আন্দোলনে যাচ্ছেন। ওকে, এটা আমাদের সাবজেক্ট না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই মতে যারা যোগ দিলেন চাকসু নির্বাচনে, আমরা আপনাদের কাছে জানতে চাই, আমি আজকে থেকে আবার শুরু করেছি অনুষ্ঠান করা। এখন থেকে লাইভ আপনাদের সাথে আমার কথা হবে, আপনাদের সাথে সরাসরি আপনারা আমার সাথে অংশ নিতে পারবেন। আমি সময় ম্যানেজ করতেছি, আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন লাইভে, আমি লিঙ্ক দিব। এই মতামতগুলো আমরা জানতে চাইবো। তবে অবস্থা দেখে মনে হচ্ছে যে এই নির্বাচনেও ছাত্রদলের মানে পক্ষে যাবে না মানে প্যানেল, এটা আমরা বলতে পারি এই মুহূর্তে নির্দ্বিধায়, কারণ যা দেখলাম বা শুনতেছি যেখানে, যদি অনেকেই, এবং এখানেও ডাবল ডিজিটের আপনার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। ইফ দিস ইনফরমেশন ইজ অ্যাকুরেট, উইচ ইজ নট সার্টিফাইড ইয়াট, বাট দ্যাটস হোয়াট আই ক্যান, আমি মাত্র শুনলাম বা শুনে আসলাম এই মুহূর্তে, সেটা তাদের পক্ষে গেছে না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে দেখলাম আপনার এই যে এই জেনারেল আকবর সেই জায়গাতে কলকাতাতে আছেন, যে জায়গাতে আপনার ওই যে আপনার একজন এমপি যে আওয়ামী লীগের যাকে হত্যা করা হয়েছিল, মনে আছে এনামুল নাকি নাম, যাকে মানে হত্যা করা হয়েছিল স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক, মানে ভারতে মানে টুকরো টুকরো করে হয়েছিল, সেই হোটেলে নাকি জেনারেল আকবর আছে। আমার দুঃখ লাগে এই একটা জিনিস, সেটা কি জানেন? সেটা হলো আমাদের আর্মি পার্সোনাল, আমাদের পরে আমাদের সুযোগ সুবিধা নিয়ে যার এত বড় অফিসার হয়, সেই অফিসাররা ভারতের বুকে গিয়ে আশ্রয় নেয়। এটা আমাদের জন্য খুবই লজ্জার, দুর্ভাগ্যজনক। ভারতের কোনো আর্মি অফিসার কি বাংলাদেশে কখনো আসবে? আপনারা আমাকে বলেন, ভারতের কোনো অফিসার কখনো কি বাংলাদেশে আসবে, এসে আশ্রয় নিবে? আমরা কেন যাব? মানে এগুলো হচ্ছে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা বাংলাদেশের মানুষের জন্য, যে আমাদের এই সম্পদ, এরা আমাদের অনেক গোপন তথ্য জানে। এরা আর্মি অফিসার বড় ডিজিএফ এ কাজ করতেন এক সময়। এই অফিসারগুলো অনেক মানে দেশীয় তথ্য জানে, তথ্য পাচার করবেন এরা নির্দ্বিধায়, আমি বলতে পারি আপনার এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ডেঞ্জারাস আমাদের জন্য। আমরা এই জায়গাগুলো থেকে, যে জায়গা থেকে আমরা উত্তরণ চাই, আমরা চাই বাংলাদেশের কোনো আর্মি কোনো অফিসার যেন পালিয়ে যেতে না হয়।
অন্ততপক্ষে ভারতের বুকে গিয়ে আশ্রয় না নিতে হয়, এটা নিশ্চিত করুক আগামী সরকার যারা আসবেন, বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত হোক। কারণ এটা আমাদের জন্য খুবই, তার সাথে আওয়ামী লীগের চুর এবং খুনিদের পার্থক্য কতটুকু আপনি আমাকে বলেন। একজন জেনারেল কতটা পাওয়ারফুল একজন পজিশন এটা জেনারেলের, মানে বড়, সেই জেনারেল এখন খুনিদের সাথে একত্রে বসবাস করেন। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর লজ্জা আমাদের হতেই পারে না লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা ভাই, আপনি বাংলাদেশে আছেন, দেশের আচ্ছা দূর করবেন। আচ্ছা, এটা ভুয়া নিউজ, উনি বাংলাদেশে লুকিয়ে আছে। আচ্ছা, সুন্দর কথা বলেছেন, এটা ভুয়া নিউজ। আমি কিন্তু এটা 100% বলি নাই, আমি এটা দেখেছি শুনেছি। তো যদি মানে বাংলাদেশে লুকিয়ে থাকেন, উনাকে অনতি বিলম্বে যেন গ্রেপ্তার করা হয়। আমি আপনার কথাও যদি সত্য ধরে নেই, এটাকে আমি দাবি করবো এই মুহূর্তে, যদি উনি লুকিয়ে থাকেন বাংলাদেশে অনতি বিলম্বে, মানে আমরা চাই ওনাকে যেন গ্রেপ্তার করা হোক, এটা হচ্ছে আমার দাবি। আর যতটুকু শুনেছি, তবে আমার মনে হয় না ভাই এখন পর্যন্ত এই লোক, যেহেতু যে লোক পালিয়েছে অর্থাৎ আর যাবে না সেনা হাজতে, এর বাংলাদেশে থাকতে আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হয় এই ধরনের অফিসার যারা, এদের বিভিন্নভাবে ভিসা টিসা, বিশেষ করে ভারতপন্থী আওয়ামী লীগপন্থী যারা অফিসার ছিল, এদের এমনিতেই ভিসা টিসা সবসময় থাকে একটা দুইটা। আর এরা বিষয়টা এখানে মনে রাখবেন, এরা ভিসা লাগে না ভারতে যাইতে। এদের যারা এদের একটা বিশেষ সরকার থেকে বিশেষ কোড দেওয়া আছে এবং এদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে এই ধরনের ব্যক্তি হলে, এবং এরা ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে যায় এবং এরাই তাদের কারে এখান থেকে রেস্কিউ করে এবং তারা রিকভারি করে নিয়ে যায় তাদের জায়গাতে। এটা তো আমরা জানি যে সবাই, এবং তারা চায় যে অন্তত দেখাতে চায় যে আমাদের পক্ষে কাজ করবেন, আপনাদের কোনো সমস্যা নেই, যে কোন সময় বিপদে পড়বেন উইল রেস্কিউ। এন্ড এটা তারা এস্টাবলিশ করতে চায় ভারতীয় গভর্নমেন্ট, যেন ভবিষ্যতেও যেন চুর এবং এজেন্টরা, ভারতীয় এজেন্টরা বাংলাদেশ থেকে কখনোই উঠে না যায়, সবসময় যেন কোনো কিছু এজেন্ট থাকে। এজন্য আমি বলছিলাম যে শেখ হাসিনাকে এত সহজে ভারত দিবে না, মানে দিবেন এমনি একটা এক্সকিউজ দেখে দিতে পারে, বলতে পারে আপনি চলে গেলে আওয়ামী লীগ ঠিক হয়ে যাবে, আওয়ামী লীগ নির্বাচন নিতে পারে, আন্দোলন করতে হবে, এগুলো একটা বুয়া দেখিয়ে একটা মানে মিথ্যা মানে আশ্বাস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলে তারা বাঁচে। কেননা শি ইজ এ লায়াবিলিটি এন্ড দে নো শেখ হাসিনার কোনো ফিউচার নেই বাংলাদেশের রাজনীতিতে, আর এটা মোটামুটি মানে সার্টেন নিশ্চিত। আওয়ামী লীগের ফিউচার আছে কিনা উই ক্যান টক অ্যাবাউট দ্যাট, বারবার বলছি আই ডোন্ট ওয়ান্ট টু বি আনরিজনেবল, আই ওয়ান্ট টু বি ভেরি রিজনেবল। দ্যাটস আই এম সেইং দেন ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকবে কিনা, থাকলে কিভাবে কি করবে আমরা জানি না, তবে নিশ্চিত করে বলতে পারি শেখ হাসিনার পলিটিক্যাল ক্যারিয়ার বাংলাদেশের কখনই নাই আসবেও না কখনো। ইটস ওভার ফর হার। পরবর্তী গভর্নমেন্ট যারা যাবেন, এরা যদি 5 বছর চালাতে পারেন, তাহলে শেখ হাসিনা এখানেই শেষ। এবং হয়তো শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, কোন আওয়ামী লীগ হবে, মুসলিম লীগ হবে কিনা আমরা জানি না, তবে যে ধরনের পাপ তারা করেছেন বা যে অভিশাপ তাদের উপরে বাংলাদেশের মানুষ দিয়েছে, যে অভিশাপ দিয়েছে, আমার মনে হয় না তার এখান থেকে আশুয়ার রক্ষা হবে। দ্যাটস হোয়াট ইট ইজ, আমি মনে করি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এই মাত্র যোগ দিলেন, ব্রেকিং নিউজ ইজ বাংলাদেশের সেনা অফিসারদের আপনার এই এই বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কাউন্সিল, তারা সেটা আবেদন জানিয়েছে, অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে। এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার। সুতরাং বলতে বাধা নেই, উনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না, বাংলাদেশের যে কোনো কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে, এটা অলমোস্ট নিশ্চিত। আর কেননা মনে রাখবেন, তাদের এই রেপুটেশনসটা বাংলাদেশের সেনাবাহিনীর, বাংলাদেশ আর্মির ফিউচার বিভিন্ন দেশে, বিশেষ করে পিস কিপিং মিশনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করি না, ফেলবে, এটা প্রায় নিশ্চিত। এখানে নেগেটিভ হলো, প্রথম কথা হলো এরা খুন গুম এবং মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে অলরেডি আর্মি অফিসার যারা ছিলেন রেবে, তারা এখানে জড়িত হয়েছেন, তারা জড়িত। সেকেন্ড থিং, আর্মি সরাসরি মানুষ হত্যা করেছে, মানে সরি আপনার খুন গুমের সাথে জড়িত ছিল তারা, সুতরাং তারা কোনো অবস্থাতেই এখান থেকে পার পাচ্ছেন না। তবে একটা জায়গাতে যদি ইউনাইটেড নেশনস কোনোভাবে কাভার করতে পারে যে না, বিচার করেছে বাংলাদেশের সরকার, এদেরকে আইনের আওতায় এনেছে যারা অপরাধী ছিল, তারপরেও যে কালিমা সেনাবাহিনীর মানে লাগলো চরিত্রে, it's not going away for I mean sooner, it's gonna last long time, এটা আমি আপনাদেরকে বলতে পারি। এবং এই যে সেনাবাহিনীর অফিসার যারা আছেন, সেনাবাহিনীর পরিবারের মানুষ যারা আছেন, আপনাদের আমরা বলতে চাই, আপনারা এই ফেসিস গভর্নমেন্টকে এই খুন গুমের সাথে জড়িত থেকে আপনারা কি করেছেন? দেশকে তো ডুবাইছেন, সেনাবাহিনীর, বাংলাদেশের মতো সেনাবাহিনীর ভবিষ্যৎটাকে ডুবাইয়া ফেলছেন আপনারা। বিশেষ করে প্রতিবারই প্রশ্ন উঠবে, কোন গুমের সাথে জড়িত থাকা মানে একটা বাহিনীর লোক কিভাবে শান্তি রক্ষা মিশনে থাকতে পারে? ইট ইস এ ভেরি ক্রেডিবল ইস্যু, ক্রেডিবল পয়েন্ট, এবং এটা সেনাবাহিনীতে উঠবে প্রতিনিয়ত। আমি আপনাদেরকে আই ক্যান ব্যাট অন দ্যাট, এটা উঠবে, কারণ এরা জড়িত। রেবেরা আপনারা জানেন, জাতিসংঘ থেকে পিস কিপিং মিশন থেকে পুলিশের ইউনিট, বাংলাদেশি পুলিশের ইউনিটকে তারা প্রত্যাহার করেছেন, দেশে নিয়েছেন। দিস ইজ অ্যানাদার ব্যাড নিউজ ফর বাংলাদেশ। আজকের খবর, ইফ দিস নিউজ ইজ ট্রু, আমি আবার বলছি, এটা আমি একটা সোর্স
থেকে জানছি, এখন আমি এবং খবরে আসছে জাতীয় পত্রিকাতে, এখন যদি এটা সত্য না হয় আমি জানি না, কিন্তু তাদের খবর যদি সত্য হয়, দিস ইজ অ্যানাদার ব্যাড নিউজ। বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিটকে জাতিসংঘের পিস কিপিং মিশন থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে, ব্যাড নিউজ। পুলিশের, কারণ পুলিশ সবচেয়ে বেশি অনিয়মে, এবং এই পুলিশের বাহিনী যারা আছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, দেখেন আপনারা পুলিশের সুনাম তো ক্ষুণ্ণ করলেনই, আপনাদের ব্রেড এন্ড বাটার যে এই সুযোগ সুবিধা ছিল চৌকস অফিসারদের, সেটাও আপনারা ধ্বংস করে দিলেন এখানে আসার পরে। এবং এখন আর্মি আমাদের বাকি, অর্থাৎ শেখ হাসিনা তার মনের মাধুরী মিশিয়ে আর ভারতীয়রা আমাদের দেশটার প্রত্যেকটা বাহিনীকে আন্তর্জাতিকভাবে তাদের রেপুটেশনস ধ্বংস করে দিয়ে চলে গেল। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। এগুলো আপনাদেরকে দুঃখ যদি না দেয়, কষ্ট যদি না দেয়, তাহলে আপনি বাংলাদেশি কিনা এটা আমার আপনার অন্তত বাংলাদেশ নিয়ে কনসার্ন কিনা এটা বলা উচিত হবে এখানে, এটা কিনা এটা আমার প্রশ্ন। আমি আপনার আমি তুললাম এখানে। অন্ততকে বাংলাদেশে বলবো না, কারণ অনেকে আছে বাংলাদেশ নিয়ে বোধহয় করে না, বিদেশে থাকে আমাদের মতো, কিন্তু অনেকে আছে বাংলাদেশের কোনো কিছু খারাপ কিছু হলে দে ফিল কনসার্ন, রাইট? বাট এটা না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, দ্যাটস হোয়াট ইট ইজ। সো স্যাড, সো ব্যাড নিউজ ফর বাংলাদেশ, বোথ সাইডস। গুড নিউজ একটা, সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে টালবাহানা করার সুযোগ শেষ করে দিয়েছে জাতিসংঘ, বন্ধ করে দিয়েছে। এই পথ এর বাহিরে বাংলাদেশ সেনাবাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান যেতে পারবেন না, মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ এটা অগ্রাহ্য করার এই দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং, পুলিশের জন্য ব্যাড নিউজ, অর্থাৎ শেখ হাসিনা কি ধ্বংস করে গেছে, একটা জাতিকে ধ্বংস করে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে তার নিজের ইচ্ছা মতো। আর এখন উনি হুমকি দিচ্ছে আবার আসবে, এসে বাকি যারা রয়ে গেছেন সেটাও শেষ করবে, ধ্বংস করে জবাই করবে, মানুষকে হত্যা করবে। এটাই তার প্ল্যান, এবং দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি শি ইজ প্ল্যানিং ফর রাইট নাও। এবং এখানে যুক্ত হচ্ছেন আমাদের কিছু প্রবাসী এবং আমাদের কিছু বাংলাদেশি, আবার আমি সিলেটের মানুষ, সিলেটের কিছু সন্তান, যেগুলো খুবই দুঃখজনক, বিপদ এবং ভয়ঙ্কর বলে আমি মনে করি। দেখেন আপনারা, আজকে যে পুলিশ প্রত্যাহার করলো, কেন করলো? বিকজ খুনগুমের সাথে জড়িত থাকা একটি মাত্র কারণ। এটা না ডক্টর ইউনূসের ব্যর্থতা, নো নো নো। পুলিশ যে বাহিনী এটা থাকতে পারে না এইভাবে, এটা তারা নির্ধারণ করে অ্যাসেস করে তারা বলছে পুলিশকে রাখা যাবে না। এতটা কালিমালিপ্ত হয়েছে পুলিশের রেপুটেশন, দ্যাটস ওয়াই এখন সেনাবাহিনীটা রয়ে গেছে। সেনাবাহিনীটা কোথায় যাবে, কিভাবে যাবে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। কারণ সেনাবাহিনীও বিপর্যয়ের বুকে পড়তে পারে, এতটা বিপদগ্রস্ত। পাঁচজন যখন ওনাদেরকে জাজমেন্ট দেওয়া হবে, কোর্টে হাজির করা হবে, সারা বিশ্বে এটা ফলাও করে প্রচার করা হবে, সারা বিশ্বে নিশ্চিত করে বলতে পারেন আপনি। আল জাজিরাতে যাবে, টাইমসে যাবে, গার্ডিয়ানে যাবে, সব জায়গায় যাবে। তারপরে শুরু হবে বাংলাদেশের সেনাবাহিনীর হয়তোবা এখানে সেনাবাহিনীর পতন, রেপুটেশনাল যে, অর্থাৎ রেপুটেশনাল যে ড্যামেজ যেটা, সেটা এখান থেকে শুরু হবে। নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদেরকে, দিস ইজ নট এ গুড সাইন, নট এ গুড নিউজ ফর বাংলাদেশ। বিকজ একজন মানসিক বেকারগ্রস্ত মানুষ রাষ্ট্র ক্ষমতায় থেকে কি ধ্বংস করে গেছে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি নিজ চোখে দেখা যান। কারণ এখান থেকেই যদি আপনি উপলব্ধি না করতে পারেন, ভবিষ্যতে যেন আর কোনো দুর্বৃত্তায়ন না হয়, এটার জন্য আমাদের ভালো মানুষকে, সঠিক মানুষকে ভোট দিতে হবে, ফাইট করতে হবে ডেমোক্রেসি, রুল অফ ল এবং আইনের শাসনের জন্য। দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা, এটা আই রিকোয়েস্ট ইউ গাইজ। এবং বলে রাখি আপনাদের যে শেষ খবর পাবেন তো এইমাত্র যারা যোগ দিলেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা, ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি। সেকেন্ড থিং হলো, আপনার বাংলাদেশের সেনাবাহিনী, সেনা অফিসার যাদেরকে নিয়ে দুদুল্যমান অবস্থা চলছিল, কনফিউশন চলছিল, এক ধরনের বলতে গেলে অস্বস্তিকর অবস্থা চলছিল, তার হয়তো ঘটনা এটা এক ধরনের সমাধানের পথে যাচ্ছে বলে মনে করি। কেননা জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল আজকে বলেছে সেনা অফিসার যারা এখানে যুক্ত ছিলেন তাদেরকে বেসামরিক আদালতে যেন বিচারের ব্যবস্থা করা হয় এবং বিচারের জন্য তোলা হয়, এটা বলছে। এবং এটা অগ্রাহ্য করার ক্ষমতা আমার মনে হয় না, বা ইচ্ছা বা করার সুযোগ আছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আর সেকেন্ড থিং হলো, চাকসু নির্বাচনে আবারও জয়ের পথে ইসলামী ছাত্র শিবির, আর খারাপ রেজাল্ট করেছে ছাত্রদল, যদিও তারা বলেছেন নির্বাচনে কারচুপি অনিয়মের অভিযোগ এনেছেন। আমরা এটা সঠিক তদন্তের মাধ্যমে যদি ইফসো, সেটা আগেও ঘটনা আগে হইতে পারতো। আইসিটি প্রাথমিক তদন্ত কনফিডেন্ট, অতি বিশ্বাসী হয়ে এই কটা নাম কিন্তু অফিসার উপস্থাপন করছে, আদেশ যেটা করা হয়েছে, এখানে কোনো ভুল ত্রুটি রাখা হয় নাই। দেখেন, আর্মি ছাড় থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, ওদিকে হলো আরমান ভাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমাদের এর পূর্বে অনেক মামলা আছে, কাউকে ধরা হয় নাই বা বলা হয় নাই। বিকজ আমাদেরকে যখন তারা ব্যবহার করছে বা অন্যায় আচরণ করছে, তখন তারা কোনো সাক্ষী রাখেন নাই। তখন কিন্তু সংবিধান ছিল না, সংবিধানে আলোকে কিছু করা হয় নাই। এখন যখন বিচার হচ্ছে, সংবিধান মোতাবেক বিচার হচ্ছে, তো সব মামলা তারা কিন্তু হ্যান্ডেল করতে পারতেছে না। বিকজ দেখা যাচ্ছে সাক্ষী পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই ডিম থেরাপি বলে জিনিসটা যেগুলি আছে, যেটা করা হয় সাধারণ পুলিশ কাস্টডি, এখানে সেটা করা যায় না। এখানে ভদ্র করে বসানো হয়, আশা করা হয় ভালো সত্য কথা বলবেন, কিন্তু কেউ সত্য কথা বলে নাই।
ইনিশিয়াল তথ্যগুলি। কেউ কপাল করে নাই ভাই, সাগর ভাই, আমি তো জানি। এরা যদি কেউ বলতো যে শেখ হাসিনার জন্য, তারেক সিদ্দিকের জন্য আমরা এই অপরাধগুলি করছি, আমরা দুঃখিত, কেউ বলে নাই। না আমি জানি না। আপনারা দেখছেন গুম কমিশনের রিপোর্টটার মধ্যে কতটা অসহযোগিতা করা হয়েছে, গুম কমিশনের রিপোর্টের মধ্যে কতটা অসহযোগিতা, এই অসহযোগিতা এবং তথ্যের ঘাটতি সব মিলে কিন্তু তারা এই জায়গায় আসছে, এই কটা জেনুইন পাওয়া গেছে। এখন এর পরে আসবে কি আসবে না, হয়তো নির্বাচনের আগে নিবে না, এটা করতে ঘাম বেরিয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার। বাট মামলা অনেক, কত বছর লাগবে আমরা জানি না। আমি প্রেস সচিব বলছেন না, উনি বলতে পারেন না, এটা অন্যায়। আমি তো মামলা করছি, ক্ষতিগ্রস্ত, উনি আমার প্রতি কেমন কথা বলবেন? আমি আইসিডি আনলে আমরা লোয়ার কোর্টে মামলা করবো, অসুবিধা নাই। কথা হলো চলমান, এবং যে অপরাধ করছে তাকে দণ্ড পেতে হবে, দণ্ড কম পাক বেশি পাক, বা তাকে আগে অনুশোচনা বোধ এবং ক্ষমা চাওয়া, অনুশোচনা বোধ, অপরাধ স্বীকার করা, এগুলি না করলে আমাদের জন ক্ষিপ্ত থাকবে এবং এটা আরো বেশি সেন্সেশন হবে সেনাবাহিনীর মধ্যে। থাকবে কোথায় আছে এই মুহূর্তে, কোন পর্যায়ে আছে, এবং তারা কি আসলে গ্রেপ্তার হয়েছে বলে বলা যায়? তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং তাদেরকে কবে নাগাদ হ্যান্ডওভার করবে পুলিশের কাছে এবং আইসিটির কাছে, এই বিষয়গুলি কোন পর্যায়ে আছে? এবং আইসিটির সাথে মুখোমুখি একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সেনা প্রধানের একটা ভূমিকা, সেনাবাহিনীর অন্যদের একটা ভূমিকা। সেনা প্রধানের দেখা যাচ্ছে যে এদের বিচার হোক তেমনটা চাচ্ছে না, তারাও চাচ্ছে যে এটা মার্শাল কোর্টে হোক, কিন্তু অন্যরা চাচ্ছে না এটা সিভিল কোর্টে যাক, সরকার চাচ্ছে সিভিল কোর্টে যাক। এই যে একটা মুখোমুখি অবস্থান, এখানকার শেষ মানে সর্বশেষ অবস্থাটা কি? সর্বশেষ অবস্থান, আমি ভাই শুক্রবার দিন সন্ধ্যার পরে আমি ওই এলাকায় যাই যেখানে ওদের রাখা হয়েছে, এবং বৃহস্পতিবার দিন বিকাল বেলায় ওদের সবাইকে কিন্তু নিয়ে আসা হয়েছে মেসে। মেসের সুবিধা আছে যে ভাবিরা আসতে পারে, যাওয়া আসা করতে পারবে, এরকম সুবিধা আছে, বাট ওদের চলাচল মুভমেন্ট সব রেস্ট্রিক্টেড রুমের মধ্যে, মানে অ্যারেস্ট বলতে যা বোঝানো সেটা আছে, কোনো সমস্যা নাই। তারা শুধু নজরদারিতে রাখা হয়েছে এটাকে? না না, কাস্টডি বাসা হয়েছে, অফিসার মেসে নিয়ে রাখা হয়েছে। আমি এটাও বলে দিই, ওই বিজয় কেতন আছে না স্টাফ রোডের ওখানে, বিজয় কেতন ওই সেনাবাহিনীর তার পাশে যে ম্যাচটা সেখানে রাখা হয়েছে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে তারা পালিয়ে যেতে পারবে না, কারণ একজন তো শুনেছি পালিয়ে গেছে, তাও পালিয়ে গেছে কিনা এটা নিয়েও সংশয়। কেউ বলছে পালিয়ে গেছে, দেশ থেকে বের হয়ে গেছে, আবার বলছে বের হয়ে যায়নি। এগুলি নিয়ে একটু মানে একটা ইয়ের মধ্যে আছে। ওটা জেনারেল কবির ওই এলাকায় নাই, অত ক্যান্টনমেন্টের মধ্যে নাই, না বলে চলে গেছেন মানে পালিয়ে গেছেন ধরতে হবে, আমরা বলি EWL। এখন বাকিরা কিন্তু হেফাজতে আছে, এক জায়গায় আছে, এবং গার্ড আছে, অস্ত্র সহ গার্ড আছে। কেউ প্রবেশের দিকে মানে সংরক্ষিত, যে লাগবে নাম লিখতে হয়, কেন যাবেন জিজ্ঞেস করে, আমি দেখছি। এটা হলো কথা, আমার এটা নিয়ে এখন কমতি নাই। জেনারেল কবিরের আচরণের জন্য আমরা মর্মাহত, মানে আমি বলি যে জেনারেল পলাই গেছে, তার দেশে অনেক কিছু ঘটছে, এটা কাম্য না। অবশ্য এই জেনারেলের দরিদ্র তো লাভ নাই, সে ডিজি ভাই মোল্লা থেকে শুরু করে সব ডিজি ভাই ডিজি পলাই গেছে, একজন ডিজিও নাই, ডিজি ভাই। তো আমরা কি বলার, দুজন সেনা হায় উতাস করার কিছু নাই, দণ্ড কম বেশি আগে অনুতপ্ত হতে হবে, অপরাধ স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এটাই হলো কি আচরণ, এই আচরণ থেকে আমরা সরেছিলাম সশস্ত্র বাহিনী। আমি মনে করলাম এটা করলে অনেক উপকার হতো। ক্ষমার মধ্যে, ক্ষমা চাওয়ার মধ্যে কেউ ছোট হয় না, কোনো বাহিনী ছোট হয় না, বাহিনী সম্মানিত হয়, এবং আচরণটা পরিবর্তন করা খুব দরকার আমি মনে করি এই সময়। কিন্তু এখন আর কোন ধরনের কি তাদের গ্রেপ্তার নিয়ে বা তাদেরকে বিচারের সম্মুখী বা বিচার মুখোমুখি করা নিয়ে কোন ধরনের সংশয় আছে কিনা? বিচারের কোনো সমস্যা নাই, রাখা হয়েছে, কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন এখন রয়ে গেছে যে তাদেরকে বিচার আদৌ করতে পারবে কিনা সিভিল কোর্ট, সেই জায়গাতে হস্তান্তর করবে কিনা সেনাবাহিনী, এই একটা জায়গা তো রয়ে গেছে এখনো পর্যন্ত। না ভাই, বিচার করতে গেলে হস্তান্তর করার প্রয়োজন আছে কিনা, হস্তান্তর আমি বলছি না, বিচার মুখোমুখি করানোর জন্য সহায়তা যেটা, সেটা মুখোমুখি হতেই হবে, এটা উপায় নাই, বিচার সিভিল কোর্টেই হবে, বিকজ এটা হলো মানবাধিকার অপরাধ, এটা সেনাবাহিনী করা উচিত। এই সিভিল কোর্টের সিভিল বিষয় নিয়ে যেখানে বিচার হচ্ছে সেখানে স্পেশালি তাদেরকে আদর যত্ন করবে সেনাবাহিনী, এটা কেমন হয়ে গেল না? এটা হইতেই পারে না, কাজটা করছে সিভিল লোকের সাথে, আপনি কেন বিচার করবেন? দণ্ড আছে, গুম খুন, খুন তো আপনি করতেই পারবেন না বিচার, এটা আগে থেকে নিয়ম ছিল, গুমটা পরে যোগ হয়েছে। বিচারটা হচ্ছে, তাহলে কাস্টডি কেন সেনাবাহিনী এখানে থাকবে? কাস্টডি হলো গিয়া যাওয়া উচিত, যেহেতু একটা সেন্সেশনের ব্যাপার আছে, মানে কি ওই যে বলে অনুতপ্ত অনুশোচনা নাই, আপনার এত অপরাধ করছেন, বুঝতেছেন এটা অপরাধ, এই জিনিস এখনো সে আপনি যে অপরাধ করছেন আপনি বুঝতেছেন না, বুঝতে পারছেন না, যার জন্য হয়েছে সমস্যাটা। আপনারা যদি সত্যিকার মানতেন আর আমাদের সেনাপ্রধান যদি কোঅপারেট করতো সত্যিকার অর্থে, তাহলে এই ভুল হইতো না। সেনাপ্রধানের দোষ না, সেনাপ্রধান দুই স্টাফ, বিশেষ করে ব্রিগেডিয়ার শামস আর ডিএমআই আজাদ, শামীম আজাদ, এই দুটো অপরাধের জন্য সেনাপ্রধান রেখে গেছেন। এবং এই যে দেখেন এই ডিজিএফআই অনেক ভূমিকা ছিল, যে ভূমিকাগুলি আগে তারা করতো রাজনীতি করার সময়, রাজনীতি সরকারের সময় তা করে নাই, তাহলে অনেক কিছু মেনে দিত। ডিজিএফআই সেনাবাহিনীর সাথে লাভ হইতেছে, যে সেদিনকে দেখে শুনলাম যে উনিও উচ্চ বাক্য, কেন সিভিল কোর্টে বিচার হবে, আইন কারণ কি তাদের জন্য ভিন্ন? অবশ্যই না,
অপরাধ তারা করছে। মানে বর্তমান ডিজিএফআই তিনিও এই প্রশ্ন তুলছে? অবশ্যই চলছে। সেদিনকার 3 জন অফিসারের মধ্যে সেও ছিল একজন। 3 জন, জেনারেল মাহবুব, যতটুকু জানি আমি, জেনারেল মাহবুব এবং এরকম আছে, মানে 4 জনের নাম আছে জানা আছে। মানে জেনারেল মাহবুবের নাম আছে, জেনারেল আসাদ 90 জিওসি, এই 2 জন, আর আনসারি ডিজি আমাদের এই বিডিআর ডিজিএফআই ডিজি, এনারা চাচ্ছিলেন না। মাহবুব সাহেব তো কান্নাকাটি করে শুরু করছেন সিন ক্রিয়েট, তারপরে পাচ্ছেন সেনাপ্রধান কিছু করেন, মানে সেনাপ্রধানকে উস্কাই দিচ্ছেন এনারা, যাতে মানে আমরা আদেশ পালন করলেন, অপরাধ করলেন, আমরা বুঝতেছেন, বললাম না আপনার মাইন্ড সেটে নিতে পারতেছেন না, আপনি অপরাধ করছেন। মানে এই যদি আপনি আপনার এই অনুশোচনা বোধটা না আসলে আপনি ক্ষমা চান কিভাবে? অনুশোচনা বোধ হবে, তারপরে ক্ষমা চাবেন, তারপর না বিচারের তো অনেক স্কোপ আছে দণ্ডের, চাইলে মাফও করতে পারে বিচারক, তার ব্যাপার। কিন্তু আপনি যে এই আচরণ করেন, অসহযোগিতা, তাহলে আপনার উপরে আমরা কেমনে ভরসা করে নির্বাচন চাইবো? প্রশ্ন আসে না, প্রশ্নই আসে না। আপনি আমাদের সহযোগিতা করবেন না। কোন জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ সরকারি সেনাবাহিনীকে, যে এত দূরত্ব আমাদের মধ্যে? দেশের সেনাবাহিনী, এটা আওয়ামী লীগ সরকারের দোষ। আমি আসলে খুব দুঃখিত, কিছু করার নাই, এখানে কঠোর হওয়ার উপায় নাই। তাহলে আমরা আবার ভুল করবো, আগামী সরকার আবার ফ্যাসিস্ট হবে, আবার ফ্যাসিস্ট হবে, নতুন কোন কায়দা কারণ আমরা সংস্কার করতে পারিনি ভাই। এই হাসানাতি শাসন আমরা কত সংস্কার করতেছি, চাইছি আমরা সংস্কার, সেনাবাহিনীর সংস্কার দরকার আছে, যেমন ডিজিএফআই সংস্কার দরকার আছে, ডিজিএফআই জাতীয় বাহিনী, এনএসআই সংস্কার দরকার আছে, এদের কিন্তু ব্যবহার করা হয়েছে, সংস্কার করা হয় নাই। এখন ডক্টর ইউনূস কি করলেন আমি জানি না, বাট ফ্যাসিলিটি হবে যদি এই দণ্ড না হয়, কারণ এই দণ্ডটাই একমাত্র বাকি আছে, আর কিছু করার নাই। জি, লেফটেন্যান্ট হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে আবারও। দেশের অন্যান্য রাজনৈতিক, আপনি ডক্টর ইউনূসের কথা বলেছেন, তার দুর্বলতার কথা বলেছেন, অন্যান্য বিষয় নিয়ে সামনে নির্বাচন নিয়েও আমরা অনেক দুর্বলতার বিষয় দেখতে পাচ্ছি, কোন উপায় হবে এ নিয়েও এখনো পর্যন্ত বিতর্ক চলমান। এসব নিয়ে আসছি দ্বিতীয় পর্যায়ে আপনার সাথে কথা বলবার জন্য। আমি মেজর সাইফুল ওয়াদুদ, আপনার কাছে একই প্রশ্ন। সেনাবাহিনীর মধ্যে যা হচ্ছে গত কয়েকদিনে আমরা বিভ্রান্ত, আপনি আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। জি, ধন্যবাদ সাইফুল সাগর ভাই, ধন্যবাদ হাসিনুস স্যার এবং ফারুক ভাইকে, এবং দর্শক যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আসলে আমি হাসিনুস স্যারের সাথেই কণ্ঠ মিলাই বলি, এটা খুবই আনপ্লিজেন্ট বা আমাদের জন্য খুবই কষ্টের। আসলে আমাদের নিজস্ব যে বাহিনীটার আজকে এই চেহারা বা এই পরিস্থিতি, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তবে এই জিনিসটা কিন্তু আসলে একদিনও হয় নাই, এটা ওভার দ্য পিরিয়ড। স্যার প্রসঙ্গ টেনেছেন যে এটা আমাদের যেই সরকারগুলো পাওয়ারে ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, বিগত সরকার, তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই এই মনস্টারগুলোকে, এই মানুষগুলোকে আসলে ওভার দ্য পিরিয়ড বছরের পর বছর কিন্তু বিভিন্নভাবে মদতপুষ্ট করে, ফ্যাসিলিটি দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, ক্ষমতার লোভ লালসা এগুলো দিয়ে কিন্তু তৈরি করেছে। তবে এখানে কিন্তু আসলে আবার সরকারকে এককভাবে দোষ দিয়েও লাভ নাই। ব্যক্তি যারা এই পথে পা বাড়িয়েছেন তাদেরও কিন্তু দোষ আছে, কারণ ওনাদের জন্য কিন্তু এটা অপশন ছিল, এটা বাধ্যবাধকতা ছিল না, ইট ওয়াজ দেয়ার চয়েস। ওনারা নিজেরাই কিন্তু এই পথটা কিন্তু বেছে নিয়েছেন, ওনাদেরকে কিন্তু বাধ্য করা হয় নাই। ওনার কিন্তু অপশন ছিল চলে আসার। হাসিনুস স্যারও বলতে পারবেন, আমিও জানি, অনেক অফিসারকে আমরা জানি যাদের বিভিন্ন এরকম বিভিন্ন অর্গানাইজেশনে পোস্টিং হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছিল দেখে তারা কিন্তু সেই অর্গানাইজেশনগুলোতে চাকরি না করার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিল, এবং যথাযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে আবার তারা সেনাবাহিনীতে হোক বা এয়ারফোর্সে হোক কিংবা নেভিতে হোক, তারা কিন্তু ফেরত এসছে। তারা ও সমস্ত অর্গানাইজেশন চাকরি করবে না, এরকম অনেক অফিসারকে আমরা জানি। তাদেরকে বিভিন্ন কনসিকুয়েন্সও ভোগ করতে হয়েছে, একটা লঘু পানিশমেন্টও তাদেরকে দিয়েছে, তারা আদেশ পালন করেন এভাবে। সুতরাং তারা কিন্তু, এবং অনেক অফিসার আছে আমি জানি, তারা চাকরিও ছেড়ে দিয়েছে, বর্তমানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। সুতরাং যারাই এই পথে পা বাড়িয়েছিল আসলে এটা তাদের চয়েস ছিল। সুতরাং এটাতে কোনোভাবে দায়ভার আমি এড়াতে পারি না। এখন বর্তমানে যে অবস্থায় আছে, এই যে 15 জন তারা যে আছেন, হাসিনুস স্যার অলরেডি কভার করছেন, এটা আসলে অ্যারেস্টের মতোই, তারা এক জায়গায় কনফাইন করা আছে, আন্ডার গার্ডেড। তাদের অর্থাৎ তাদের ফ্রি যে স্বাধীন যে মুভমেন্ট, সেটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এটাকে আপনি অ্যারেস্টও বলতে পারেন, এটাকে নজরবন্দিও বলতে পারেন। এক জায়গায় কনফাইন করে রাখা হয়েছে, তাদের সাথে সর্বসাধারণের ঠিক যোগাযোগটা সেভাবে নাই। নির্দিষ্ট সংখ্যক কেউ যদি যেতে চান তারা পারপাসফুলি সেখানে এন্ট্রি করে যেতে পারবেন। আর একটা জিনিস আমি সাধারণ মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে যে খুনের মামলার আসামি, তাও আবার জেনারেল কোর্টে, সিভিল কোর্টে, তো এখানে কি একটা বৈষম্য হচ্ছে না? আপনি খুনের মামলার আসামিদেরকে সিভিল হলে পরে আপনি তাকে জেলখানায় রাখছেন, আর আর্মি হলেই তাদেরকে আপনি স্পেশাল কাস্টডিতে রাখবেন, এবং সেনাবাহিনীর সদস্য করে সেনাবাহিনীরা তার সদস্যদেরকে জেনারেল পিপলের মতো ট্রিট করতে দিবে না। এটা তো একটা বড় ধরনের মেসেজ দিচ্ছে আমাদেরকে। হোয়াট ইজ গোইং অন?
না, অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে 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 ব্যাপার আসছে, হয়তো বা হাসিনুর স্যার আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে একটু কারেক্ট করতে পারেন, যে মিলিটারি পার্সনদেরকে আপনি সরাসরি কিন্তু অন সার্ভিস আপনি ডাইরেক্টলি কোনো অফেন্সের জন্য আপনি সরাসরি অ্যারেস্ট করতে পারবেন না। আর্মির ইনিশিয়াল একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের মাধ্যমে কমপ্লিট হওয়ার পরেই, চাকরি থেকে ডিসমিস করার পরেই, তারপরেই কিন্তু আপনার যে সিভিল কোর্টের যেটা, সেই সিভিল কোর্টে হবে না বিচার কোনোভাবে কিন্তু বলছি না, অবশ্যই হবে, বাট প্রাথমিকভাবে মানে মিলিটারির যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে বা আমাদের যে লয়ের যে প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের মাধ্যমে তাদের চাকরি সংক্রান্ত ব্যাপারটা সর্ট আউট করতে হবে, তাদেরকে বরখাস্ত চাকরি থেকে অব্যাহতি করার পরেই কিন্তু তারপরে তাদেরকে আপনি বেসামরিক পরিমণ্ডলে বা বেসামরিক আদালতে বিচার হবে। বিচারমুখ আদালত 100% হতে হবে, কারণ এখানকার অপরাধটা কিন্তু সামরিক বাহিনীর মধ্যে না, অপরাধটা কিন্তু সামরিক এবং বেসামরিক দুটো পরিমণ্ডলেই আছে। সামরিক অফিসারদের সাথেও যেরকম হয়েছে, বিভিন্ন সদস্যদের সাথে হয়েছে, বেসামরিক পরিমণ্ডলে হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে আমাদের সেনা আইনে কিন্তু গুমের কোনো এমবিএমএল গুমের কিন্তু কোনো বিচার কিন্তু হাইলাইটেড করা নাই। এটা আমার নাই, সুতরাং এটাকে আইনেও নাই, সবকিছু সিভিল অপরাধগুলো তো সবই সিভিল। এক্স্যাক্টলি। সো আলটিমেটলি এটা সিভিল কোর্টেই যাবে। এই জন্য কিন্তু 22 তারিখ পর্যন্ত একটা সময় কিন্তু দেওয়া হয়েছে, 22 তারিখে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টে হাজির করা হবে। সুতরাং 22 তারিখের আগেই বাংলাদেশ সেনাবাহিনী তার যে সমস্ত ইন্টারনাল যে প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের মাধ্যমে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি থেকে বরখাস্ত থেকে শুরু করে যেই প্রক্রিয়ায় আসুক সেটা করে তাদেরকে বেসামরিক আদালতে উপস্থাপনের জন্য কিন্তু প্রস্তুত করতে হবে। তবে এখানে একটা কথা আছে, আমি যতটুকু জানি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, যেটা একটা স্টেটমেন্ট এসছে যে the convicted officer will face the ICT trial in civil court under military arrangement। এই জায়গাটাতে হয়তো আমি মানে আমার সন্দেহ থাকতে পারে যে সিভিল কোর্টে তারা ফেস করবে, আইসিটি কোর্টে তারা ফেস করবে আন্ডার মিলিটারি অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু হয়তো বা একটু আইনের অন্যদের সাথে আইনটাকে যেভাবে ডিল করা হয় সেখানে হয়তো একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। অর্থাৎ ইট ক্যানট বি আইদার ইউ মানে আমাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি হোক, বরখাস্ত হোক, যেভাবে হোক ডিসক্লোজ করতে হবে, অর্থাৎ তাদেরকে আমাদেরকে এখান থেকে ডিসচার্জ করতে হবে। করার পরেই সম্পূর্ণভাবে সেটাকে আমরা বেসামরিক আদালতে যদি হস্তান্তর করতে পারি, তাহলে আমার মনে হয় পুরো প্রক্রিয়াটা আমার মনে হয় বেসামরিক পরিমণ্ডলে বা সামগ্রিক প্রেক্ষাপটে কিন্তু এটা একটা সমর্থন পাওয়া যাবে। তো 22 তারিখ পর্যন্ত আমাদেরকে যেহেতু কোর্ট সুযোগ দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনীকে হাজির করানোর জন্য, আমার মনে হয় 22 তারিখের আগেই হয়তো এই প্রক্রিয়াটা হবে। এখন এটাই দেখার বিষয় যে এটাতে কি কোন মুভমেন্ট যায় বা কোন স্টেপ বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করে। তবে হ্যাঁ, এখানে এটা ঠিক বা সাগর ভাই, যে বাংলাদেশ সেনাবাহিনী যদি এনাফ, আমরা কিন্তু অনেক আমাদের মান ইজ্জত বলেন কিংবা আমাদের ক্রেডিবিলিটি বলেন, আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা বলেন, যেই জিনিসটাই বলেন না কেন, আমরা কিন্তু অলরেডি তলানিতে পৌঁছে গেছি। সুতরাং আমাদেরকে এখন কিন্তু আর পেছনে যাওয়ার আর কিন্তু কোনো উপায় নেই। এখানে আমাদেরকে স্ট্রিক্ট হওয়া ছাড়া, আমাদেরকে এখানে লিগ্যাল প্রসিডিউরটাকে 100% সলিড ওয়েতে এক্সিকিউট করা ছাড়া আসলে আর এখানে কোনো প্রকারের দয়া দাক্ষিণ্য দেখানোর কোনো সুযোগ নেই। কারণ এই অপরাধগুলো যারা করেছেন ভাই, তারা কিন্তু কারোর সাথে দয়া দাক্ষিণ্য দেখান নাই। হাসিনুর স্যারের মাথায় ওনার সহকর্মী যখন পিস্তল ঠেকিয়ে ওনাকে যখন তুলে নিয়ে গেছিল, তখন কিন্তু দয়া দাক্ষিণ্য হয় নাই। আমরা কখনো ভাবতেই পারি না যে একটা মিলিটারি অফিসার, ইউনিফর্ম পরা অফিসার, তারই ইউনিফর্ম পরা আরেকজন সহকর্মীকে তুলে নিয়ে যেতে পারেন এবং অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর, দিনের পর দিন ওনারা অত্যাচার করতে পারেন। হাসিনুর স্যারকে ফ্লোরের ভিতরে শুতে দিয়েছিলেন 43 days, মানে উনি ফ্লোরে ঘুমিয়েছে। এই জিনিসগুলো আমরা ভাবতে পারি না। সুতরাং এই অপরাধের জায়গায়, এই জায়গায় এসে এখানে কোনোভাবেই আসলে আমাদের সহমর্মিতা দেখানোর কোনো সুযোগ নাই, কিংবা দয়া দাক্ষিণ্য দেখানোর সুযোগ নাই, কিংবা তাদের প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ নাই। কারণ অপরাধগুলো এমন ছিল, এখানে কোনো সহানুভূতির জায়গা ছিল না। তো আমি মনে করবো যে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো এই পর্যায়ে এসে সাগর ভাই এই ভুলটা করবে না, যে যেখানে এই ভুলটার মাধ্যমে গুটি কয়েক অফিসারের জন্য সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীটা রাষ্ট্রের মুখোমুখি হয়ে যাবে, জনগণের মুখোমুখি হয়ে যাবে। এবং এটা যদি হয়ে যায়, তাহলে আমি মনে করবো যে বাংলাদেশ সেনাবাহিনী তার অস্তিত্ব নিয়েই কিন্তু ভাবতে হবে ভবিষ্যতে। কারণ এই সেনাবাহিনীটার প্রতি আর আস্থা কতটুকু থাকবে, এখনো কতটুকু আছে, সেটাও এখন আমাদের জন্য অনেক ভাববার বিষয়। ভবিষ্যতে যদি এই ধরনের সিদ্ধান্ত নেয়, তার কতটুকু থাকবে এটা মনে হয় এখন ভাবার প্রশ্ন আসে। তো আমার মনে হয় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা অতটা বিবেকহীন বা কিংবা অতটা ইম্যাচিউরড না, যে আমার মনে হয় এই ধরনের আত্মঘাতী একটা সিদ্ধান্ত নেবেন। তা আশা করতে পারি যে সময়টা আন্তর্জাতিক অপরাধ আদালত সময়টা দিয়েছেন, সেই সময়টার ভেতরে তারা আর্মির ইন্টারনাল প্রসিডিউরটা কমপ্লিট করে এই আসামিদেরকে হয়তো বা কোর্টে চাই না। এই প্রসেস নিয়েও কোনো ধরনের, আমাদের এমনিতেই সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, সার্বভৌমত্ব রক্ষাকারী। সুতরাং এই বাহিনীকে নিয়ে আর কোনো স্পর্শকাতর অবস্থা শিকার আমরা হোক, এটা আমরা কোনোভাবে চাই না। আমরা চাই যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেখান থেকে উঠে আসুক সেনাবাহিনী, এরপর নতুন একটা সেনাবাহিনী দেখতে চাই। আমার মনে হয় সাগর ভাই, দিস ইজ ওয়ান এন্ড অনলি লাস্ট চান্স ফর বাংলাদেশ আর্মি যে কাম ব্যাক করার জন্য। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে, সাধারণ মানুষের চোখে এই ঘটনাগুলিকে কিভাবে দেখি, জনাব ফারুক হাসান, আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে সহ আলোচক আমাদের কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর ভাই রয়েছেন, বীর প্রতীক আমাদের মেজর ওয়াদুদ ভাই রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব যথার্থই বলেছেন, খুব চমৎকার ভাবে। তারা যেহেতু আর্মি পার্সোনেল, সুতরাং আমার থেকে আর্মির অভ্যন্তরীণ যে
রুলস অ্যান্ড রেগুলেশন লজ এগুলো সম্পর্কে আমার থেকে তারা ভালো জানেন। হুম। তবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাকে কেন্দ্র করে আগে যে মুভ নিয়েছেন এই মুভটা অবশ্যই ইতিবাচক এবং এটাকে আমরা পজিটিভলি দেখছি। ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক যে 25 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার মধ্যে 15 জনকে সেনা সদরে। এখন আমরা আসলে আমাদের পরবর্তী স্টেপ দেখে কমেন্ট করার সুযোগ থাকবে বা সুবিধা হবে। মিলিটারি অ্যাক্টে আসলে এই ধরনের যে ঘটনা বা এই ধরনের যে অপরাধ, বিশেষ করে গুম, ক্রস ফায়ার, এই রিলেটেড কোনো অপরাধের বিচার সংক্রান্ত কোনো ক্লজ আসলে মিলিটারি অ্যাক্টে নেই। সেই জায়গা থেকে তিনি স্পষ্ট করে বলেছেন যে মিলিটারি অ্যাক্টে তাদের মানে অভ্যন্তরীণ মানে ট্রায়ালের মাধ্যমে তাদের বিচার করা বা তাদেরকে বিচারের মুখোমুখি করার সুযোগ নেই। ইন্টারনেট কানেকশন অনেক বক্তব্য বোধহয় এখনো পাই নাই, তবে আমরা বিশ্বাস করি হবে। এখন শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যায়? একটু মাঝে মধ্যে হ্যাঁ একটু ইয়ে হচ্ছে, আপনি স্টাক হয়ে যাচ্ছেন। ক্লিয়ার এখন হ্যাঁ এখন একটু আপনি নেটওয়ার্ক কানেকশনটা চেঞ্জ করে নেন পরে। জি বলুন। আমরা আসলে প্রত্যাশা করি যে সেনাবাহিনী তাদের যে দায়িত্ববোধের জায়গা, তাদের যে প্রফেশনালিজম, সেই জায়গা থেকে তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যারা অপরাধী, এই অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি করার যে সকল স্টেপ রয়েছেন, প্রক্রিয়া রয়েছে, সেগুলো তারা অবশ্যই পালন করবে। তবে আমি বা আমার দল আমরা স্পষ্ট করে বলি, সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। যাদের কাঁধে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়িত্ব অর্পণ করেছি, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সেনাবাহিনী আসলে কোনো অপরাধ করেন না বা করার সুযোগ নেই। সেনাবাহিনী সবসময় দেশের পক্ষে, জনগণের পক্ষে। প্রবলেমটা হচ্ছে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য তারা অপরাধে জড়িয়ে সেনাবাহিনীর গায়ে কলঙ্ক লাগায়, কলঙ্কের দাগ লাগায়, যেটা বিগত সময়েও দেখেছি, এখনো হচ্ছে। আমরা আশা করব এই যে বিগত সময়ে যাদের এই কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীর গায়ে কলঙ্কের দাগ লেগেছে, এই সকল অপরাধীদের পক্ষে কেউ কোনো পর্যায়ে কোনো অবস্থায় সাফাই না গায়। ধরেন যে ক্রিমিনাল অফেন্স করার পরেও তাদেরকে এক প্রকারের দায়মুক্তি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ কোনো স্টেপ নেওয়া হয় নাই, অ্যাকশন নেওয়া হয় নাই। এরকম কোনো কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে আমাদের সতর্ক এবং সজাগ অবস্থান থাকবে। আমরা মিলিটারি বা আমাদের ডিফেন্স বা আমাদের সেনাবাহিনীর কাছে সবসময় আমরা আশা করি, প্রত্যাশা করি, আপনার হয়ে, দেশের হয়ে আপনারা কাজ করেন এবং কাজ করবেন। আপনাদের কাছ থেকে আমরা এই প্রফেশনালিজমের জায়গা থেকে যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা আমরা সবসময় প্রত্যাশা করি। তবে এখানে আমি সরকারের যে দায়িত্ববলতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। দেখেন 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল যে সরকার চেয়ারে বসে, যারা এই দেশকে বিগত 15 বছর ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে, আওয়ামী লীগের একটা দানবীয় শক্তি হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, যারা পিছন থেকে কুশীলভ হয়ে কাজ করেছে, এই দাগী অপরাধীদের বিরুদ্ধে সরকার যথাযথ অ্যাকশন নেবে, তাদেরকে পাকড়াও করবে, বিচারের মুখোমুখি করবে। কিন্তু সত্যিকার অর্থে দেখেন 5ই আগস্টের পর থেকে 1 থেকে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই সরকার এই অপরাধীদের বিরুদ্ধে সেরকম কোনো অ্যাকশন নেন নাই, কোনো স্টেপ নেন নাই। দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিও আমরা এই সরকারের পক্ষ থেকে আমরা মানে লক্ষ্য করি নাই। বরঞ্চ আমরা দেখেছি যারা বিগত 15 বছর আওয়ামী লীগের দানব হয়ে ওঠার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে, সহযোগিতা করেছে, এই শক্তিগুলোকে এখনো এক প্রকারের দায়মুক্তি দেওয়ার একটা অবস্থা এই সরকারের মধ্যে আমরা প্রকটভাবে লক্ষ্য করছি। আওয়ামী লীগের যারা দানব ছিল, আওয়ামী লীগের আমলে যারা সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী অপরাধী ছিল, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অনেকাংশে আমরা দেখছি যারা আওয়ামী আমলের সুবিধাভোগী, এদেরকে ডেকে ডেকে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে, অ্যাডভাইজার বানানো হচ্ছে। তো এই যদি ওই অবস্থা, তাহলে এই সন্দেহ করার মানে একটা যৌক্তিক কারণও থেকে যায় যে নির্বাচনের আগে সরকার এখন মিলিটারির পার্সোনালদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন নিচ্ছেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন, এই বিষয়টার মাধ্যমে সরকার আসলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো মানে ষড়যন্ত্র রয়েছে কিনা, এটা জনমনে একটা সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে। এটা যে আমার জায়গাতে তা না, জনগণ এটা মনে করছে। এই কাজটি সরকারের আরো 6 মাস আগে করা দরকার ছিল। তো তারপরেও আমরা যেহেতু দেরিতে হলেও তার অ্যাকশন নিয়েছেন, যথাযথ প্রক্রিয়া মেনটেন করে তারা স্টেপ নিয়েছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু সরকারের মধ্যে আর জনগণের মধ্যে যে সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে, এটা যথাযথ ব্যাখ্যা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। সরকারকে অবশ্যই এই ব্যাখ্যাটা দিতে হবে, কারণ সরকারের মধ্যে এই সদিচ্ছা থাকলে, সরকারের মধ্যে এই সৎ মানসিকতা থাকলে, সরকার কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যারা কুখ্যাত সন্ত্রাসী অপরাধী, বিগত ফ্যাসিবাদী আমলে যারা আসলে আওয়ামী লীগের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেন। অ্যাকশন নিচ্ছেন না। আওয়ামী লীগের অন্যতম সহযোগী 14 দল জাতীয় পার্টি, এদের বিরুদ্ধে সরকারের কোনো অ্যাকশন নেই, বরঞ্চ সেনা পাহারায় তাদেরকে এক প্রকারের মানে জামাই আদর করা হচ্ছে। তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ বাহিনী দিয়ে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। তো এই যদি ওই অবস্থা, তাহলে তো আমরা বলতে বাধ্য হবো। আজকে দেখেন আওয়ামী লীগের আমলের কয়জন বড় বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে? 1%ও না। বরং লোক দেখানো হলেও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা 90% ইতিমধ্যে জামিনে বেরিয়ে গেছেন। এই যদি অবস্থা, তাহলে এই যে সংশয় সন্দেহ মানে যে সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে জনমনে, এগুলো কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। তো
তো এই জায়গা থেকে আমি মিলিটারিকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। তাদের যে মুভ, তাদের যে ইতিবাচক মুভ, এই মুভটা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে ভালো ভূমিকা রাখবে, ভালো কিছু বয়ে আনবে। এমনকি গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, নো কম্প্রোমাইজ, জাস্টিসের সাথে কোনো কম্প্রোমাইজ তারা করবে না। এই জায়গা থেকে এগুলোকে আসলে নেতিবাচক ভাবে তুলে ধরার কোনো সুযোগ নেই। তবে আমার একটা জিনিস আসলে খুব অবাক লাগে যে বিদেশে কিছু ব্যক্তি বসে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় তারা যেভাবে সেনাবাহিনীর মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, বক্তব্য দিচ্ছেন, এগুলো আসলে আমাদের জন্য কারোর জন্যই মঙ্গলজনক নয়। এটা আমাদের বোঝা উচিত। আমি গতকাল রাতে একটু আর্লি ঘুমিয়ে গেছিলাম, সকালে ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখি 4-5টা কু হয়ে গেছে রাতে। আমি স্ক্রল করলাম সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, দেখলাম রাত 3টায় একটা কু হয়েছে, 4টায় একটা কু হয়েছে, ভোর 5টায় একটা কু হয়েছে। তো এতগুলো কু হওয়ার পরে সকালে না জানি কি রক্তের বন্যা বয়ে গেছে। তো এটা এই জন্যই বললাম যে আমাদেরকে অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে, আবেগে গা ভাসালে হবে না। ধরেন বিদেশের মাটিতে বসে সাগর সাহেব আহ্বান করছে যে এই রাত 4টায় কু হচ্ছে, সেনাবাহিনী এই যে ক্যান্টনমেন্ট থেকে এপিসি নিয়ে বের হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসেন। এই যে একটা বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আমাদের জনগণ তো সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে অধিকাংশ আবেগের উপর নির্ভর করে ব্যবহার করে, অনেকে জাস্টিফাই করে না, অনেকে মানে জানেও না যে এটা সত্য না মিথ্যা। এই জানা যে জায়গাটা, এই জায়গাটা খুব একটা নিজের মধ্যে নেই। তো এরকম আবেগী জনগণ আসলে কখন কি করে বসে আই ডোন্ট নো। তো এই বিষয়গুলোতে আমাদের অতি সতর্ক এবং সজাগ থাকা জরুরি। আমি কাউকে ব্লেমিং করতে চাই না, কারো বিরুদ্ধে বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, যারা এই ধরনের আহ্বান করছেন তারা কেন দেশে আসছেন না? সাগর সাহেব ধরেন যে সেই কানাডাতে বসে আহ্বান করলেন যে আপনারা রাজপথে নেমে আসেন, যদি একই সাথে সাগর ভাই ওই ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে রওনা দিতেন আর বলতেন যে এই যে ভাইরা আমি ব্যাগ নিয়ে রওনা দিয়েছি বাংলাদেশে, আমি শাহজালাল বিমানবন্দরে নেমে আমি ওখানে ওই যে জাহাঙ্গীর গেটে অবস্থান নিব, আপনারা আসেন, তাহলে আমি বলতাম যে ঠিক আছে, যেহেতু সাগর ভাই রওনা দিয়েছে আমাদেরও এখন রাজপথে নেমে আসা উচিত। তিনি এসি রুমে বসে ওই কানাডাতে ঘোষণা দিচ্ছেন আপনারা রাজপথে নেমে আসুন। এই জিনিসগুলো আসলে আমাদের ভাবতে হবে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। একটা ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন, আমি তো ভাই আমি আপনাকে সিম্বলিক অর্থে एग्जांपल দিব বলতেছেন, কিন্তু এটা কাট করে ওই মুরিদরা তো চালিয়ে দিবে যে সাগর করছে না, মানে কারা কারা ডাক দিয়েছে রাজপথে আমার এটা তো সবাই জানেন, আপনারা সোশ্যাল মিডিয়া আপনার কথাকে কাট করে চালিয়ে দিবে যে সাগরের উপরে ফারুক পড়ে গেছে। না 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 না, আমি আসলে নাম বলতে চাই না, এটা আপনি জানেন, দর্শকরা জানেন, সবাই জানে। আমি শুধু বুঝার জন্য বলছি, যে একজন ব্যক্তি বিদেশ থেকে একটা ডাক দিল আর আপনি বুঝে না বুঝে আপনি নেমে গেলেন, এটা করিয়েন না। দয়া করে তথ্যগুলো যাচাই করেন, অ্যানালাইসিস করেন, সত্যতা বুঝেন। যদি রিয়েল হয়, সত্য হয়, কোনো আপত্তি নেই, কিন্তু এই যে সত্যতা যাচাই করার যে মানসিকতা, যে চিন্তার বোধ, এটা আমাদের থাকতে হবে। না হলে মারাত্মক একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হবে, ব্লান্ডার হয়ে যাবে ভাই, ব্লান্ডার হয়ে যাবে। বিলিভ ইট অর নট, এখানে 2 জন আর্মি পার্সোনাল আছে। আমি জানি না কাকে মেন করছে, আমি জানি না কি হয়েছে। আপনার কথা ধরে যদি আমি বলি, কোনো কারণে কালকে রাতে যদি মানুষ কোনো কারণে নেমে আসতো আর রাস্তায় যদি আর্মি বাহিনী যদি কোনো কারণে পেত, আমি সেটাই মিন করেছি সাগর ভাই, আমি সেটাই মিন করেছি। অবস্থানে যদি হতো, এটা রক্তক্ষয়ী সংঘর্ষ হলে এই দায়িত্ব কে নিত? আমি সেটাই মিন করলাম, আমি সেটাই বললাম যে আমাদের বাঙালি জাতি আমরা তো অধিকাংশ অবোধ, আমাদের তো বিবেকবোধ খুব একটা নেই। এখন আপনি তো এখন সারা বাংলাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখনো পর্যন্ত কিন্তু বলছি আইন শৃঙ্খলার প্রধানতম দায়িত্ব তখন আর্মি পালন করতেছে। এখন এই বাঙালি জাতি, আমাদের বাংলাদেশের নাগরিকরা রাজপথে নেমে দেখা গেল আর্মির গাড়িতে গিয়ে একবারে শুরু করলো হাঙ্গামা, কি একটা ব্লান্ডার সিচুয়েশন তৈরি হতো না? আমি এই আশঙ্কাটাই করছি, যে এই জন্যই বলছি যে কেউ একটা কথা বললো, ডাক দিল, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিল, এগুলো যাচাই বাছাই না করে দয়া করে কেউ চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন না। একটু বিবেকবোধকে কাজে লাগিয়ে চিন্তা করেন, যে কেউ একটা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিল, কথা বললো, একটা লাইভ করলো, আপনি যাচাই করেন এর সত্যতা কতটুকু, কি হচ্ছে। এই জিনিসগুলো চিন্তা করে আমাদের আসলে অ্যাক্ট করতে হবে, অন্যথায় আমরা মারাত্মক একটা বিপজ্জনক সিচুয়েশনের দিকে আমরা ধাবিত হব। দেশ ও জাতি মারাত্মক একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে, যেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। আমার এই আহ্বানটুকু শুধু থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যে কোনো পর্যায়ের যে কোনো মানুষের আসলে আহ্বান বলুন, পরামর্শ বলুন, এগুলিকে ক্রস চেক করার দায়িত্ব একজন সচেতন নাগরিকের আমি মনে করি যে বেশি, এবং এটা প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। যে কেউ হোক, আমি এখানে জনাব হাসিনুর রহমান থেকে শুরু করে ওনারা যদি দায়িত্বে থাকা অবস্থায় কাউকে কোনো পরামর্শ দেয়, এখন অন্তত পক্ষে আমরা দ্বিতীয়বার ক্রস চেক করা উচিত, দ্বিতীয়বার অন্তত পক্ষে। জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনি একটু দেরিতে যুক্ত হয়েছেন, আমি জানি না প্রসঙ্গগুলি আপনি শুনেছেন কিনা, তবে বুঝতেই পারছেন যে আমরা সেনাবাহিনীর বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম। সাধারণ মানুষের চোখে জনাব ফারুক হাসান কিছু একটা মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, আপনার কাছ থেকে শুনতে চাই খুব সংক্ষিপ্তভাবে পর্যায়ে যদি বলেন দয়া করে। সেনাবাহিনীতে যা হচ্ছে, এটা কি আমরা বলছিলাম কোনোভাবে কি টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে, নাকি সেনাবাহিনীতে যে বিচার প্রক্রিয়াগুলি হচ্ছে এগুলিকে আপনি প্রশংসাই করবেন, কোনটা? ধন্যবাদ আজকে আমাকে ডাকার জন্য। আমি দুইটা বিষয় আলাদা করতে চাই মূলত, কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে
কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। নো ওয়ান ইজ ডুইং এনিথিং এগেইনস্ট আর্মি। হ্যাঁ, কারণ আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন, কেউ আর্মিকে, সামরিক বাহিনীকে টার্গেট করেছে এমন বিষয়টা আমার কাছে প্রতীয়মান নয়। সুতরাং কে বললো যে আমরা আর্মিকে টার্গেট করেছি, সেটা আমার কাছে পরিষ্কার নয়। যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে এখানে আইসিটিতে এখানে আমাদের গ্রেফতারি পরোয়ানা এসেছে, তো তাদের গ্রেফতারি পরোয়ানার মূল কারণ এই অফিসাররা ডিজিএফআই তে সেকেন্ডেড ছিল ডিউরিং দ্য টাইম যখন এই গুম গুলো হয়েছে। সো সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় ডিজিএফআই এর অফিসাররা। এবং ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ডিজিএফআই তে সেনা কর্মকর্তারা কাজ করলেও ডিজিএফআই ডু নট রিপ্রেজেন্ট আর্মি, ডিজিএফআই ডু নট রিপোর্ট টু দ্য আর্মি চিফ। So DGFI as an institution does not belong to the military itself. DGFI প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করে, এখন চিফ অ্যাডভাইজারকে ইয়ে করার কথা। সো ডিজিএফআই অনেকটা সুডো সিভিলিয়ান অর্গানাইজেশন, কি বলে, কমান্ডেড বাই অথবা ম্যান বাই আর্মি অফিসিয়ালস। সো সুতরাং আমার মনে হয় আমাদের ফ্রেমিং এর ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত। এখানে আমরা আর্মিকে কিংবা সামরিক বাহিনীকে কিছু করছি না। র্যাবেও যেসব আর্মি অফিসার সেকেন্ডেড ছিল, পুলিশ কর্মকর্তা সেকেন্ডেড ছিল, পুলিশের যেসব লোকজন, যেসব কর্মকর্তা গুম খুনের সাথে ছিল, এখানে মূলত বিষয়টা হচ্ছে অপরাধটা কি, গুম খুন মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। সেইটা র্যাবের অফিসার হোক, পুলিশের অফিসার হোক, ডিজিএফ এর অফিসার হোক, তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার যে চেষ্টা, সেটা আমাদের সবার সাধুবাদ জানানো উচিত। অ্যাগেন আমি বলছি, এখানে আর্মিকে, সামরিক বাহিনীকে অ্যাজ এন ইনস্টিটিউশন নোবডি ইজ টার্গেটিং দেম। এবং কোনো একজন কর্মকর্তা বিকজ হি বিলংস টু আর্মি তাকে কোনোভাবে গ্রেফতারি পরোয়ানা, জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। তো এই বিষয়গুলো আমাদের স্পষ্টতা থাকলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। ধন্যবাদ। আপনি মিউট করা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন এই পর্যায়ে চলে যেতে চাই, জনাব কর্নেল লেফটেন্যান্ট হাসিনুর রহমান, আপনার কাছে যেতে চাই। সরকার এবং দলগুলো সামনের নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির মধ্যে আপনি কতটুকু আস্থা রাখতে পারছেন, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আয়োজনকে? কোন পর্যায়ে কোন উপায় নির্বাচন হবে এটি নিয়েও এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া চূড়ান্ত হয়নি। কারণ কেউ কেউ চাচ্ছে পিআর মাধ্যমে নির্বাচন হোক, পিআর সিস্টেমে নির্বাচন হোক, অন্যদিকে গণপরিষদ নির্বাচন হবে, গণভোট নির্বাচন কি একই দিনে হবে কিনা, নাকি আগে পরে হবে, এ নিয়েও এখনো পর্যন্ত মুখোমুখি অবস্থা রয়েছে। আপনার কাছ থেকে এই বিষয় নিয়ে শেষ পর্যায়ের শেষ বক্তব্য। ভাই, গণভোট, এই বক্তব্যটা আমার নিজস্ব। আমি মনে করি গণভোটটা হইতে হবে আগে। বাই চান্স এই সনদে কোনো ঘাপলা থাকুক, জনগণ কোনো কারণে আমাদের পক্ষে ভোট দিল না, দেন আমাকে আবার এই সনদটাকে একটু রিফ্রেম করতে হবে, আবার গণভোট দিতে হবে। অর্থাৎ জনগণ আমাকে পাশ করাইতেই হবে আমাদের নিরাপত্তার জন্য। এরপরে হবে নির্বাচন, ওই সনদের ভিত্তিতে নির্বাচন। এখানে নির্বাচন পিআর সিস্টেম হবে কিনা এটা রাজনীতিবিদদের ব্যাপার। নির্বাচনের জন্য সাগর ভাই একটা বড় জিনিস হলো নিরাপত্তা। এই 20 কোটি লোকের দেশে এত কোটি লোক, মানে প্রায় 4-5 কোটি বা 8 কোটি লোক ভোট দিবে, এই সংখ্যা অল্প সংখ্যক সেনাবাহিনী, পুলিশ দিয়ে এটা নিরাপত্তা দেওয়া সম্ভব না। সুতরাং আপনি যদি একদিনে কেন নেবেন নির্বাচন, মিনিমাম 3 বা 4টা দিবস নেন, 2 সপ্তাহ বসে নির্বাচন নেন, তাহলে অনেক শক্তিশালী লোক থাকবে নিরাপত্তার জন্য। এই মাসেলম্যানদের মাস্তানি বন্ধ হয়ে যাবে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবো। আর একটা জিনিস লাগবে আমাদের, যে যারা ডিউটি থাকবেন তারাই এই সমস্যা সমাধান করবেন। আমাদের সেনাবাহিনীর ধারণা কোনো সমস্যা নিতে চান না, অনুমতি নেন, চেইন অফ কমান্ড। এই অনুমতি করতে করতে কিন্তু যুদ্ধ শেষ, অপকর্ম শেষ। তো এটা শেষ করতে হবে। আর নির্বাচন লাগবেই, আজ হোক কাল হোক নির্বাচন করতেই হবে। জনগণ মিলে, ঐক্য মিলে, আমার মনে হয়, আমি পিআর সিস্টেমে বিশ্বাসী, সবার অংশগ্রহণ থাকা দরকার। আপনি তো নিজের মধ্যে যদি বলেন পিআরটা তো হলো না, আপনি তো সিলেক্ট করে দিচ্ছেন দলের লোক। আপনি সংসদীয় এলাকায় কে হবে, আপনার দল থেকে তো কাউকে, আপনার দল তো সিলেক্ট করলে অসুবিধা নাই, আপনি সেন্টার থেকে সিলেক্ট করে দিচ্ছেন, আপনাকে নমিনেট নির্বাচিত করা হলো, তা আপনি নিজেই তো পিআর করে ফেললেন দলের মধ্যে। জনগণ যদি বলতো কোন এলাকার আমরা এটা চুজ করলাম, ঠিক ছিল। সুতরাং আমি মনে করি সব দলে, সব অংশগ্রহণ, সবাই দেখেন, গ্রাম অঞ্চলের যারা বিএনপি সবাই তাদের চিনে, যারা জামাত তাদের সবাই চিনে, অন্য দল যদি থাকে তারা সবাই তাদের চিনে। এদের বিবাহ সাথী সম্পর্ক খুব প্রভাব ফেলে। যখন তারা হেরে যায়, 5টা বছর তারা চোরের মতো ঘুরে বেড়ায়, সামনাসামনি হয় না, কোনো দাওয়াতে যায় না, দৃশ্যমান হয়। বাট এই যে আমাদের ঐক্য দরকার, পিআর হলে একমাত্র ব্যবস্থা, যে ঐক্য, সবার কন্ট্রিবিউশন দেশটাকে সামনে নেওয়ার। দেখেন, আমি তো অনেক কিছু করা উচিত ছিল,
প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু ব্যালেন্স করা, যেন ফেসিস্ট না হয়, কিন্তু করা হয় নাই। এই জন্যই বিপ্লব হলো, এত রক্ত, আমরা সেটা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। তারপর বললো আমরা আগে যাই, সবাই আসুক, সবাইকে নিয়ে আমরা করি, এই দেশ প্রিয় সেনাবাহিনী আমাদের। সেনাবাহিনী কতিপয় লোক অসৎ কাজ করছে, এই জন্য সেনাবাহিনী দোষী না, তারা ডিপুটেশনে ছিল, তখন তারা অপকর্ম করছে, এবং ন্যায় বিচার হবে। তবে ইন জেনারেল সেনাবাহিনী উচিত তারা বলা যে আমরা লজ্জিত বা দুঃখিত, এটা খুব সেনাবাহিনী জনগণের আস্থা ফিরে আনে। আর আমি আরো একটু কঠোর বলবো, যেই সরকারের জন্য আজকে অবস্থা হয়েছে, তাদের একটা কিছু বানানো দরকার, যে আমাদের এখানে আছে শিক্ষা নির্বাণ, এরকম একটা এমন জায়গায় থাকবে যেখানে মানুষ এসে জুতা মারবে। আওয়ামী লীগ আমাদেরকে নষ্ট করছে, সেনাবাহিনীটাকে। অন্য কোন লীগ আমাদের নষ্ট করে নাই, একদম পচাই দিয়েছে জনগণের সামনে, জনগণের মুখোমুখি দাঁড় করাইছে। এটা সেনাবাহিনীর সৌম্য শক্তি ক্ষিপ্ততা বলে যে জিনিসটা আছে, যে তার যে আজকে তার মনোদিক দুর্বল হয়ে গেছে সেনাবাহিনী, যেটা ভারত চাচ্ছে, এই জিনিসটা উঠে আনার জন্য কোনো বাহিনী নেই, পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনী বলে না, বলে পুলিশ একটা বিশাল একটা জনগণকে সরাসরি আপনার যারা সার্ভ করছে, সার্ভিস দিচ্ছে, তাদেরও মনোবল একদম ভেঙে দেওয়া হচ্ছে। আপনি দেখুন একটা দল 16 বছরে আমাদের সব নষ্ট করে ফেলছে। আমাদের এমন কিছু করা উচিত যেখানে আমরা ওই জুতা মারবো, যে ওই সৌদি আরবের মতো শয়তানকে জুতা মারা হয়, এটা করতে হবে। এছাড়া আমরা আসলে মনোবল চাঙ্গা করতে পারবো না, নিজের মধ্যে কাউন্সেলিং করতে পারি না। নির্দেশের লোক হইয়া তাদের প্রতি আমরা একই আচরণ করলাম, কিভাবে পুলিশ মারতে পারে জনগণকে, মানে এটা ভাবা যায় না। যারা ক্ষতিগ্রস্ত দেখেন, গুম কমিশন রিপোর্ট দিছে, কত মানে মানে অসহযোগিতা। এখানে আমি মনে করি দেরি হয়েছে, বাধ্য হয়েছে, কিছু করা ছিল না, একান্ত না পেরে এটুক করছে। আস্তে হয়তো অনেক জট খুলবে, তারা যখন সত্য কথা বলবে আদালতে, তখন এটা হবে। তা আমি মনে করি আদালতে যাওয়ার পর বিচারক চাইলে বলতে পারেন আপনি খোলা থাকেন, সাক্ষীর জন্য সমানে সময় আসবেন, আদালতে অ্যারেস্ট করে বিচার করতে হবে, এটা না, এটা আদালতে বিচারকের ব্যাপার, ওরা আস্থার উপরে। এটা আস্থা অনাস্থা, যার থেকে একটা সমস্যা হয়েছে। আপনি দেখেন, আমরা জনগণ চাচ্ছে কেন অ্যারেস্ট করা চাচ্ছে না, অ্যারেস্ট করা হচ্ছে না, জনগণ কতটা ক্ষিপ্ত হয়ে গেছে সেনাবাহিনীর উপরে। আর এটার জন্য হাসিনা দায়ী, আওয়ামী লীগ দায়ী, তার দিকে দায়ী। আমরা এই মধ্যে কোনো স্টেটমেন্ট পাই নাই থেকে তার দিকে বিপক্ষে। ধন্যবাদ। আমরা নতুন দেশের সন্ধানে আসি, নতুন দেশ দেখবো আমরা নির্বাচনের পরে, এবং কলঙ্ক মুক্ত হবে সবাই। ধন্যবাদ ভাই। কিন্তু আপনি কি মনে করেন কিনা সঠিক সময় নির্বাচন হবে এবং এই সরকার আসলে প্রত্যাশিত নির্বাচন উপহার দিতে পারবে? ভাই আমাদের বললাম না, আমাদের ভালো রাজনীতিবিদ হলে দেশটা সুন্দর হয়ে যাবে। আমাদের সুন্দর রাজনীতিবিদ দরকার, যারা মাসলম্যান ব্যবহার করবে না, জনগণের প্রতি শ্রদ্ধা থাকবে। এই জিনিসটা না আসলে আমার কোনো পরিবর্তন হবে না, এটাই মূল জিনিস। আপনি কথা আবেগী সুরে বললেন, আবেগী সুরে কি আসলে আমি আছি না? সত্যি চমৎকার, মনটা ভরে যায় এভাবে বললে, যে আহা এমন সুন্দর বাংলাদেশ যে আমাদের কত, যে আবারও 24-এ কত মানুষ প্রাণ দিল। আমরা কি সুইডেন হতে পারি না? আমরা অন্য দেশের মতো ভালো দেশ হতে পারি না? আমাদের নিজের দক্ষ শ্রমিক বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকা পাচার না করলে আমার দুঃখ লাগে। টাকা পাচারের জন্য কঠিন একটা আইন করতেন, ইচ্ছে করলে যে অনেক কিছু হয়। দেখুন, আমি প্রায় 3 মাস বাংলাদেশে থেকে আসলাম, গত 8-10 দিন আগে 3 মাস ছিলাম। ইচ্ছে করলে আমি সবচেয়ে বাংলাদেশ সরকার, বর্তমান সরকারের যে ক্যাবিনেট রয়েছে, এর মধ্যে 90% হলো দুর্নীতিবাজ। এই বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আমি বলি আপনাকে, যে কারণে বলি, কিন্তু ইচ্ছে করে যে অনেক কিছু সম্ভব, এর একটা প্রমাণ আমি আপনাকে এই গত 3 মাস মধ্যে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হলো বিদ্যুৎ। 3 মাসে একবারের জন্য বিদ্যুৎ গেছে আমি দেখিনি, একবারের জন্য, ঢাকা শহরে। কিন্তু এর আগে শেখ হাসিনা আমরা কিন্তু প্রতিদিন বিদ্যুৎ নিয়ে তাল বাহানো হতো, প্রতিদিন বিদ্যুৎ নিয়ে কোনো না কোনো কাহিনী হতো, একদিনের জন্য চাই। তার মানে কি? তার মানে অন্ততপক্ষে এই খাতটাকে কোনো না কোনো ভাবে প্রপারলি হ্যান্ডেল করা হচ্ছে, আর চাইলেই হ্যান্ডেল করা সম্ভব, এটা প্রমাণ হয়েছে। কিন্তু আর 80% ক্যাবিনেটের 80% মন্ত্রণালয় যে কি ধরনের দুর্নীতি এবং কি ধরনের স্বেচ্ছাচারিতা চলছে, এ নিয়ে তো কথা রয়ে গেছে, সে নিয়ে আরেকদিন হয়তো কথা বলবো। কিন্তু আপনার এই আবেগ ঘন আবেদন আমাকেও আমার মনে নাড়া দিয়েছে, যে আহা, এই 24-এর পর যদি আমাদের সেই সোনার বাংলাকে আমরা করতে পারতাম। জি মেজর সাইফুল বাদুদ। জি সাগর ভাই, আসলে হাসিনুর স্যারের লাস্ট স্টেটমেন্টটা আপনিও যেভাবে আবেগী হয়ে গেছেন, তো এটা আমরাও আসলে ওরকমটাই ভাবতে চাই, যে যদি হতো সবকিছু। আসলে আমরা এখন ভাবতে হচ্ছে আমাদেরকে যদি দিয়ে, কারণ আমাদের হাতে আসলে ওরকম আমরা কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না বলেই কিন্তু আমাদেরকে যদি শব্দটা ব্যবহার করতে হচ্ছে, যদি হতো। সুতরাং আপনি যে ইলেকশনের কথাটা বললেন, হ্যাঁ, ইলেকশন সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে পরিকল্পনা করা হয়েছে, সে সময়ে হতে কোনো বাধা নাই। বাট আমরা ওই ইলেকশনের সময় স্যারের সাথে আমি হাসিনুর স্যার যেটা বললেন, যে আমরা কি আসলে নিরাপত্তার যে বিষয়টা আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা প্রদান করা। এটা নির্বাচন কমিশনার তিনি নিজেও কিন্তু এক্সপ্রেস করেছেন। সুতরাং
তদুপরি আবার এখন এখন সাম্প্রতিক সময়ে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ধরনের একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়ে আদৌ ফেব্রুয়ারির প্রথমার্ধের জন্য আমরা কতটা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারবো এই যে 8 থেকে 9 কোটি লোকের ভোটের জন্য, সেটা সত্যি একটু চিন্তার বিষয়। তবে আমরা যদি নির্বাচনটা হতে হবে, এটা যেমন কোনো বিকল্প নাই, 100% নির্বাচনটাকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য সেই সময়ের মধ্যেই একটা সঠিক পরিকল্পনা দরকার, যেটা একই দিনে স্যারের সাথে আমিও এটা ব্যক্তিগতভাবে সবসময় মনে করে আসছি, যে একই দিনে না করে আমাদের যেহেতু নিরাপত্তা জনসংখ্যার যেহেতু একটা ঘাটতি আছে, স্বল্পতা আছে, এটাকে স্ক্যাটার্ড করে এটাকে আমরা বিভিন্নভাবে করে যদি একটা পরিকল্পনা মাফিক করে যদি করা যায়, তাহলে তো হতে পারে। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আসলে নির্বাচনটা হলেই যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না। আমাদের রাজনৈতিক দলগুলো তাদের যে ক্যারেক্টারিস্টিক, তাদের যে চর্চা বা এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক চর্চা আমরা দেখতে পাচ্ছি, আসলে আমরা খুব বেশি যে একটা হোপফুল হব তারও কিন্তু কোনো মানে সিগন্যাল বা কোনো বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ যেরকমটা আগে ছিল এখনো ঠিক তেমনটাই আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা, রাজনৈতিক চর্চা কিংবা রাজনৈতিক কালচারে যদি পরিবর্তন না হয়, তাহলে ইলেকশনের জায়গায় হয়তো ইলেকশন হবে, নতুন একটা সরকার আসবে, নতুন একটা কোয়ালিশন হবে, হয়তোবা কিছু নতুন মুখ আসবে, অধিকাংশ হয়তো পুরান মুখ থাকবে, এ ধরনের একটা পরিবর্তন আসবে। এছাড়া হয়তোবা দেশের হয়তোবা কোনো খুব একটা পরিবর্তন আসবে বলে কিন্তু আমার মনে হয় না। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় একটা জিনিস অন্তত পক্ষে আমি জানি না, রাজনৈতিক দলগুলোর উচিত, বিশেষ করে আমি যদি বিএনপির দিকে ইঙ্গিত করি কিংবা জামাতের দিকে ইঙ্গিত করি, যারা এখন বড় স্টেক হোল্ডার হিসেবে মাঠে আছেন, ওনারা যদি ওনাদের যে যাদেরকে ওনারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন, এই নির্বাচন করার ক্ষেত্রে যদি ওনারা কিছু ক্রাইটেরিয়া ফলো করেন, কিছু যোগ্যতা যদি ওনারা ফলো করেন, কিছু মাপকাঠিতে ফেলে যদি ছেকে যদি তারপর যদি ওনারা যদি জনপ্রতিনিধি নির্বাচন করেন, তাহলে হয়তোবা কিছু জায়গায় ভালো অনেক মানুষ চলে আসবে। কারণ আপনি যদি একটা শিক্ষাগত যোগ্যতাকে মাপকাঠি হিসেবে নেন, আপনি যদি তাদের অতীত কর্মকাণ্ড কিংবা তাদের অতীত রেকর্ড, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, তৃণমূল পর্যায়ে সেই মানুষগুলোর গ্রহণযোগ্যতা, এই জাতীয় জিনিসগুলো যদি বিবেচনা করেন এবং দলের প্রতি তিনি কতটা ডেভোটেড, কেমন ছিলেন না ছিলেন, সবকিছু বিবেচনায় যদি এনে যদি জনপ্রতিনিধি নির্বাচন করেন অর্থাৎ ক্যান্ডিডেট নির্বাচন করেন, সেক্ষেত্রে হয়তো আমরা একটা পরিবর্তন হয়তো আশা করতে পারি, তাতে ভালো মানুষ আসবে। হ্যাঁ, আমি হাসিনা স্যারের সাথে একমত, এটা আমারও ব্যক্তিগত মতামত। পিআর কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আসলে কিন্তু আমরা পিআর পদ্ধতির মধ্যেই আছি। আজকে মনে করেন যে ফর এক্সাম্পল ঢাকা কোনো একটা আসনে বা নোয়াখালী কোনো একটা আসনে, রংপুর কোনো একটা আসনে আমি কাকে দিচ্ছি, বিএনপি দলগুলো বা জামাত দলগুলো, তারা কিন্তু তাদেরই একজন নমিনেটেড করে দিচ্ছে। এখানে কিন্তু জনগণ কিন্তু আসলে তার প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছে না। আমি কিন্তু দলই কিন্তু তাকে নির্বাচন, কাকে ভোট দিবেন আপনি সাগর ভাই, আপনি কাকে ভোট দিবেন তাকে কিন্তু দল নির্বাচন করে দিচ্ছে এবং তাকে আপনি ভোট দিচ্ছেন। আপনি কিন্তু আপনার পছন্দের প্রার্থী কিন্তু নির্বাচন করতে পারছেন না। সো আলটিমেটলি কিন্তু দলই কিন্তু নির্বাচন করতেছে, প্রার্থী কিন্তু নির্বাচন করতেছে না, অর্থাৎ জনগণ নির্বাচন করছে না। সো পিআর পদ্ধতির মাধ্যমে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে দুটো দিকে আমরা ব্যালেন্স করতে পারি। জনগণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভোটের আমরা একটা মূল্য কাউন্ট করতে পারি এবং দলগুলো তাদের যোগ্য নির্বাচন মানে প্রতিনিধিগুলোকে কিন্তু জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারেন। সুতরাং এটাকে আমরা একটা উইন উইন সিচুয়েশন, একটা ব্যালেন্সিং সিচুয়েশনে নিয়ে যেতে পারি। আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো, আমি আবার আমার বক্তব্য ফেরত আসি, রাজনৈতিক দলগুলো যদি তাদের রাজনৈতিক যে চর্চা, যে কালচার, সিলেকশন প্রসেস, নমিনেশন গিভিং, এই জায়গাগুলো যদি না করে এবং ইলেকশনে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নতুন মুখ হঠাৎ করে তারা কিন্তু চলে এসছে নমিনেশনের মাঠে, কিন্তু তারা কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছেন, তাদেরকে কিন্তু আগে আমরা কখনো কিন্তু দেখিনি। অর্থাৎ নমিনেশনটা যে দেশে ভাই এখন পর্যন্ত বায়োডাটার ভিতরে পেশা হিসেবে রাজনীতিকে লেখা যায়, দিস পলিটিক্স ক্যানট বি এ প্রফেশন। হ্যাঁ, এটা সার্ভিস। সো যেই দেশে বায়োডাটার ভিতরে এখন পেশাকে আপনি রাজনীতি লিখতে পারেন, সেই দেশে আপনি রাজনীতি থেকে কতটুকু আশা করতে পারেন? হ্যাঁ, লিখেছে নাকি এরকম কেউ? ভাই আপনি পেশা হিসেবে দেখেন রাজনীতি, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা পেশা রাজনীতি আর কিছু নাই। আপনি আমাকে বলেন আমাদের দেশে যারা রাজনীতি করে ফুল টাইম, তাদের আপনি যদি পেশা খুঁজেন, তারা কিন্তু রাজনীতি ছাড়া আর কোনো কিছু করেন না, রাজনীতিটাই তাদের পেশা। রাজনীতি তো না, রাজনীতির আড়ালে শুধুমাত্র চাঁদাবাজি ছাড়া। এক্স্যাক্টলি। সুতরাং রাজনীতি করে যাদের কোনো পেশা নাই, তারা চাঁদাবাজি করে, এটা একদম স্পষ্ট সত্য। এখানে তাদের পেশা। তো আপনি আমাকে বলেন যে দেশে রাজনীতিটা হচ্ছে পেশা, সেই দেশে আপনি রাজনীতি থেকে ভালো কি আশা করবেন ভাই? সেই দেশে সেইখানে তো আপনি রাজনীতি থেকে কোনো আউটপুট পাবেন না, সেবা পাবেন না। সেই রাজনীতিটা করছেই তার আউটপুটটা। আজকে আমার একজন এমপি কেন 20, 25, 30, 50 কোটি টাকা, 100 কোটি টাকা খরচ করবেন? কি স্বার্থে খরচ করবেন ভাই? বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ, আমার মনে একমাত্র দেশ, ওয়ান অ্যান্ড অনলি, যে দেশে রাজনীতিবিদরা জনগণের সেবা করার জন্য নিজেরা মারামারি করেন। এরকম এত জনগণকে সেবা করার জন্য পৃথিবীতে এত দরদি রাজনীতিবিদ আমার মনে হয় আর কোথাও নাই, শুধুমাত্র বাংলাদেশে আছে। সুতরাং এই রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের রাজনৈতিক কালচার, নিজেদের চর্চা, নিজেদের সিলেকশন, কারা নেতা হিসেবে নির্বাচন করবেন, এই প্রসেসগুলো যদি না করেন এবং তাদের ভেতরে যদি সেই মাস্তানি, দালালি কিংবা আপনার দখল বাণিজ্য, এগুলো যদি
দূর না করেন, তাহলে আমার মনে হয় জাস্ট সরকার চেঞ্জ হবে, প্রতিনিধি চেঞ্জ হবে, এর জায়গায় বি আসবে, বি এর জায়গায় সি আসবে, কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু হবে না। আমি একটু সুলতান মোহাম্মদ ভাইয়ের একটা প্রসঙ্গ একটু ভুলে যাব। তিনি যেটা বলেছিলেন ভাই, দিন শেষে কিন্তু আমি আমার ওই সামরিক বাহিনীর যে বিচার প্রক্রিয়া সেই প্রসঙ্গটাতে আসি। অবশ্যই এখানে সেনাবাহিনীকে কেউ দোষ করছে না, মানে অর্থাৎ দোষারোপ করছে না, কিংবা সেনাবাহিনীর অ্যাগেনস্টে কিন্তু এই ক্লেমটা না। কিন্তু দিন শেষে কিন্তু এই লোকগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, এই লোকগুলো যখন ডিজিএফআইতে ছিল, ডিবিতে ছিল বা এনএসআইতে ছিল, যেখানে ছিল, সেখান থেকে যখন আমার ইউনিফর্ম পরা লোকজনদেরকে যখন তুলে নিয়েছিল, আমার এই লোক অন্য সংস্থায় ডেপুটেশন থাকা অবস্থায় যখন আমার লোককে তুলে নিয়ে যায়, এবং দিন শেষে কিন্তু ওই লোকটা যখন আবার আমার অর্গানাইজেশনে ফেরত আসে, ব্লেম গোজ অন মি, আমাকেই ডিল করতে হবে, এটা আমার দিকে আঙ্গুল আসবে। আপনি তাত্ত্বিকভাবে বলতে পারেন যে সেনাবাহিনীকে ব্লেম কেউ করছে না, হ্যাঁ করছে না, এটা তাত্ত্বিকভাবে, কিন্তু দিন শেষে কিন্তু এই লোকগুলো কিন্তু আমার ঘরের লোক, দে অল বিলংস টু আস। সুতরাং আমাকেই কিন্তু দায়ভার নিতে হবে, আঙ্গুলটা কিন্তু আমার দিকেই আসবে। আমি অর্থাৎ তাত্ত্বিকভাবে পুঁথিগতভাবে যদি ব্যাখ্যা করেন, তাহলে সেনাবাহিনী ইজ নট ইনভলভ, সেনাবাহিনীকে কেউ এখানে দোষ দিচ্ছে না, সেনাবাহিনীর নামে কেউ অভিযোগ দেয় না, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন কোথায় আছে, আপনি পাবেন দিন শেষে কিন্তু ভাই আঙ্গুলটা আমার দিকে আসবে, কারণ এই লোকগুলো আমাদের এই লোকগুলো কিন্তুই অন্যায়টা করেছে, এবং আমাদের লোকগুলো কিন্তু র্যাবে থেকে ডিজিএফআই থেকে গিয়েছে, এটা তাদের ডেপুটেশন, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, টেম্পোরারি, বা তারা গিয়েছে, আবার তারা কিন্তু সারাটা জীবন এখানে, তাদের সমস্ত বেতন ভাতা দিয়ে সুযোগ সুবিধা সব কিন্তু সেনাবাহিনী থেকেই সবকিছু, এবং অবসরের পরেও কিন্তু সেনাবাহিনীর সাথে থাকবে। সুতরাং ব্লেম আমাকে নিতে হবে ভাই, এই ব্লেমটা আমরা নিয়ে এটাকে এখানে দায়ভার এড়ানোর কিছু না, আমাদেরকে ব্লেমটা নিতে হবে, আমাদেরকে দায়ভার থেকে মুক্ত হতে হবে, এই কলঙ্ক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এই জায়গায় সঠিক স্ট্যান্ডে নিতে হবে, এবং এই স্ট্যান্ডটা নিয়ে আমরা যদি আগাইতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে মনে হয় আমাদের দায় মুক্তি হওয়ার এবং সম্ভাবনা আছে। এবং সামনের ইলেকশনটাও কিন্তু আমাদের জন্য একটা বিশাল অ্যাসিড টেস্ট আমার মনে হয়। কেন অ্যাসিড টেস্ট আমি বলতেছি, সেখানে যদি আমরা আমাদের সেই সক্ষমতা, সেই অনেস্টি এবং সেই আমাদের যে সঠিক দেশপ্রেমটা যদি আমরা শো করতে পারি, এই জায়গাগুলো, এই বিচারিক কার্যক্রম, সামনের ইলেকশন থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো ভবিষ্যতে আসবে, সেই জায়গাগুলোতে সেনাবাহিনী যদি সঠিকভাবে তার কার্যক্রম পালন করতে পারে এবং তার ক্ষিপ্রতা, দক্ষতা এবং অনেস্টি এবং সিনসিয়ারিটি, দেশপ্রেম দেখাতে পারে, তাহলে আমার মনে হয় হয়তোবা আমি যদি এই সিদ্ধান্তগুলো নেওয়ার সুযোগ থাকে, নেন আমাদের সিনিয়র বডি যারা আছেন, ডিসিশন মেকিং প্রসেসে যারা আছেন, তারা যদি নেন, তাহলে আমার মনে হয় ওখান থেকে হয়তো দেয়ালে যে পিঠ থেকে আছে, সেখান থেকে হয়তো আমরা এক কদম দু কদম করে হামাগুড়ি দিয়ে হলো হয়তো একটু সামনে আগাতে পারবো। এছাড়া আমরা কিন্তু দেয়ালের পিঠ থেকে গেছে ভাই, আমাদের আর যাওয়ার কিছু আর পেছনে যাওয়ার কোনো উপায় নাই, এনাফ। এখানে আমার মনে হয় আমাদেরও এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া উচিত, এর পেছনে আর আমাদের আর যাওয়ার কোনো সুযোগ নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ সুলতান মোহাম্মদ জাকারিয়া। সামনে ইলেকশন ঘিরে সংশয়, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আপনার শেষ মন্তব্য। পিআর এর বিষয়ে আপনি তো এনসিপির শীর্ষ নেতা, আপনাদের অবস্থান কোথায় এই মুহূর্তে? কারণ বিএনপির সাথে অন্যান্য দলগুলোর সাথে একটা মুখোমুখি অবস্থান রয়েছে। বিএনপি বলি, আমি যদি বলি, তাদের যে এখন তাদের সাথে যারা একই রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু মোটামুটি আগের নিয়মেই নির্বাচন চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে অনেক তাদের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে এইভাবে পিআরকে চেয়ে নির্বাচনকে বিলম্ব করারই একটা অপপ্রয়াস মাত্র। পিআর নিয়ে ধরেন পক্ষে বিপক্ষে দুই পক্ষে মত আছে। পিআর নির্দিষ্ট এক ধরনের সমাজ রাষ্ট্রের জন্য আসলে অনেক বেশি উপযুক্ত, যে সোসাইটিগুলোতে ফ্র্যাকশনালাইজড আর কি আমরা বলি রাজনীতি বিজ্ঞানের ভাষায়, যেখানে অনেক বেশি এথনিক রিলিজিয়াস ক্লিভেজ আছে, যে যেমন ধরেন হয়তো 20% লোক হিন্দু, 20% লোক মুসলমান, 30% লোক খ্রিস্টান, সো অনেক বেশি এথনিক অ্যান্ড সোশ্যাল ফল্ট লাইন আছে। সেসব জায়গায় পিআর এর মানে পুরো ইলেকশন প্রসেসটাই পিআর এ হওয়াটা বাঞ্ছনীয়, কারণ তাতে করে প্রত্যেক ফ্র্যাকশনের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়। আমাদের মতো দেশে যেটা ওভারওয়েলমিংলি হোমোজেনাস, যে আমাদের এখানে প্রায় 98% লোক বাঙালি, 90%-এর বেশি লোক মুসলমান। আমাদের এখানে এথনো রিলিজিয়াস কনফ্লিক্ট খুব বেশি নাই, মানে ফল্ট লাইন গুলো ওইভাবে না। আমাদের এখানে যেটা আছে একটা রাজনৈতিক বিভেদ আছে, হয়তো আদর্শগত কিছু বিভেদ আছে, বাট মোটা দাগে পপুলেশনের মধ্যে ওরকম সিরিয়াস কোনো ক্লিভেজ নাই। পিআর যে কারণে আমরা যেটা মনে করি যে আমাদের যে মূল ইলেকশনটা, যেটা আমাদের লোয়ার হাউস, যেটা সামনে হতে যাচ্ছে আমাদের মূল সংসদ, সেখানে পিআরটা উইল ক্রিয়েট মোর প্রবলেমস দ্যান ইট সলভস। হ্যাঁ, এখানে পিআর এর ফলে একটা ফ্র্যাকশন, মানে কি বলে, একটা ডিস্টেবিলাইজ বা আনস্টেবল একটা গভর্নমেন্ট হবে, কোয়ালিশন গভর্নমেন্টস হবে, যার ফলে অনেক ছোট ছোট দলগুলোর উপর সরকারের ভাগ্য নির্ধারিত হবে, যার ফলে এখানে হর্স ট্রেডিং নিয়ে কিংবা সরকারের স্টেবিলিটি নিয়ে, পলিসি নিয়ে
এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক বেশি ভুগতে হবে। সো এবং আমরা যে স্কিউড একটা জিওগ্রাফিতে আছি, দ্যাট মিনস আমাদের এখানে আমাদের চারপাশ ঘিরে যে একটা একটা মানে আধিপত্যবাদী একটা বড় শক্তি আছে, এবং তাদের জাতীয় নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান অন টপ, মানে এটা আমাদের ইভেন পাকিস্তানের চেয়েও আমরা এক নাম্বারে, মানে ওদের ন্যাশনাল ইন্টিগ্রিটির ক্ষেত্রে। সুতরাং সেই দেশটা তার স্বার্থের জন্যই আমাদের দেশে তাদের ডিপ প্রেজেন্স আছে, এবং দে উইল অলওয়েজ ট্রাই টু কন্ট্রোল ইট নো ম্যাটার ওয়েদার উই ওয়ান্ট ইট অর নট। সো যার ফলে আমরা এরকম একটা ফ্রেজাইল একটা জিওগ্রাফিক একটা জিওপলিটিক্যাল একটা ইয়েতে আছি। সেখানে আমাদের এখানে যখন দুর্বল গভর্নমেন্ট থাকবে, উইক গভর্নমেন্ট থাকবে, আমার মতে সেটা আমাদের দেশের স্বার্থের পক্ষে যাবে না। হাউএভার আমাদের অবস্থান হচ্ছে যে আমরা লোয়ার হাউস পিআর কে আমরা বিরোধিতা করলেও আমরা চাই যে আপার হাউসে পিআর হোক, কারণ তাতে করে যে প্রবলেমগুলোর কথা বললাম সে প্রবলেমগুলো হবে না, কিন্তু আমরা সরকারের একটা এডিশনাল লেয়ার অফ অ্যাকাউন্টেবিলিটি, আমরা জবাবদিহিতার একটা বাড়তি লেয়ার ক্রিয়েট করতে পারবো যদি আমরা আপার হাউসকে প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউট করতে পারি সিট গুলো। এতে করে যে জিনিসটা হবে যে আমাদের দেখা গেছে যে আমাদের 90 পরবর্তী সবগুলো ইলেকশন ঘাটলে দেখা যায় আমাদের এখানে রুলিং পার্টি অলওয়েজ 50%-এর নিচে ভোট পেয়েছে। সো যার ফলে দেখা যাবে যে আপার হাউসে রুলিং পার্টি মানে অপোজিশন হয়ে যাবে। তো যার ফলে একটা এমবেডেড একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম দাঁড়াবে। বাট এটাই শুধু সাফিসিয়েন্ট না, আমি আপার হাউস পিআর করলাম কিন্তু এটাকে যদি আমি কোনো মিনিংফুল ক্ষমতা না দিই, একটা কসমেটিক অর্নামেন্টাল আমরা যদি একটা পিআর করি যে হইলো আমরা 100টা লোক এভাবে পিআর এর মাধ্যমে করলাম। সো যার ফলে আমাদের এখানে ডিসকাশনটা দিতে হবে যে আমরা আপার হাউস পিআর করবো, প্লাস আমাদের জাতীয় মানে একেবারে গুরুতর যেগুলো আমাদের যেসব বিষয়তে আমাদের রাজনৈতিক দলের মধ্যে কনফ্লিক্ট হয়, যেমন ইলেকশন টাইমের যেসব আমাদের স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, সংবিধানের যেন তেন ভাবে আপনি নিম্নকক্ষে 2/3 সিট পেলেই আপনি করে ফেললেন, কারণ ওইটা তো আসলে আপনার 2/3 ম্যান্ডেট না। আপনি এমনও দেখা গেছে আপনি 40% ভোট পেয়ে আপনি 200-250 সিট পেয়ে গেছেন। তার মানে আপনি জনগণের 1/3 ম্যান্ডেট নিয়ে আপনি রিপ্রেজেন্টেশন করছেন 2/3 হিসেবে। সো যার ফলে এই যে ইনকনসিস্টেন্সি গুলো এগুলো আপনি আপার হাউস যদি পিআর করেন প্লাস কিছু ম্যান্ডেট দেন এরকম মানে সংবিধান সব মিলিয়ে সেইটা মেক্স মোর সেন্স, এবং সেটা আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এক ধরনের চেকস এন্ড ব্যালেন্স তৈরি করবে আর কি। এটাই আমাদের অবস্থান যে আমরা আপার হাউস পিআর চাই উইথ পাওয়ার ফর দ্য আপার হাউস, নট ব্যালেন্স রাখতে হয় আপার হাউস এন্ড লোয়ার হাউস, তাহলে আপনাকে অবশ্যই আপার হাউসকে শক্তিশালী করতে হবে। এবং এখানে আমাদের কাছে যদিও আপার হাউস হবে কি না এ নিয়েও সংকট সংশোধন হবে, বিকজ দ্যাটস দ্য ওয়ান থিং দ্যাট অল পার্টিজ এগ্রিড। হ্যাঁ, আপার হাউস হচ্ছে এই বিষয়ে কোনো সংশয় নাই। ফরমেশন নিয়ে কিছু ডিবেট আছে যেখানে মোস্ট অফ দ্য পার্টি, ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য পার্টিস চাই যে এখানে পিআর হোক, শুধুমাত্র বিএনপি বলছে যে না আমরা চাই না। সুতরাং বিএনপির জন্য এই যে বিএনপি চাচ্ছে যে লোয়ার হাউসে যেইভাবে অর্থাৎ আপনি 30% ভোট পেয়ে 70% সিট পাচ্ছেন, এটা একটা মানে কি বলে একটা ফ্লড রিপ্রেজেন্টেশন, সেইটারই একটা রেপ্লিকা চাচ্ছে। অর্থাৎ আপনি লোয়ার হাউসে যে কম্পোজিশন আপনি লোয়ার হাউসে ধরেন আপনি 300 সিটের মধ্যে 70% সিট পেলেন, 210টা। এই আপনি আপার হাউসে 100টা সিটের মধ্যে 70টা, দ্যাটস देयर আইডিয়া। আমার মতে এটা হচ্ছে একেবারে নন স্টার্টার, একেবারে ননসেন্সিক্যাল আর কি। যদি এরকম কিছু করতে হয় তাহলে এটার কোনো দরকারই নেই। আচ্ছা, কারণ একই রিফ্লেকশন তো উপরে হবে। এক্স্যাক্টলি। সো হোয়াই ডু ইউ স্পেন্ড আরো 100-200 কোটি টাকা এভরি ইয়ার? আপনি জাস্ট শুধু আওয়ামী লীগ যেরকম লোকজনকে নিয়ে এসেছে, বিএনপিও গায়িকা না নায়িকা অমুক তমুক এসব দিয়ে ওটা ভরারাই ফেলবে। সো ইফ দ্যাটস হোয়াট দে ওয়ান্ট, তাহলে আমাদের পাবলিকের 100 কোটি টাকা 500 কোটি টাকা বছরে এটা খরচ করার তো কোনো মানে নাই। রাইট না, ঠিক আছে, এসব নিয়ে আমাদের আরো কথা বলা দরকার। প্রিয় দর্শক, আমরা আসলে সামনের সময়ে বাংলাদেশ কেমন হবে, কেমন হওয়া উচিত, এটি নিয়ে সবসময় হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে আপনার বিরুদ্ধে বা আপনার অবস্থান আপনার পছন্দের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমরা সবাই
কোনো না কোনো ভাবেই আমরা বাংলাদেশে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে কঠিন একটি সময় পার করছে আমাদের এই বাংলাদেশ। গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে, সেখানে বাংলাদেশের সকল দল স্বাক্ষর করেছে, শুধুমাত্র এনসিপি বাদে। এনসিপি স্বাক্ষর করেনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, সামনে কোন দিকে যাবে, এবং জুলাই যোদ্ধা যাদেরকে আমরা বলি তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া সহ বিভিন্ন হাতাহাতির খবর আমরা কিন্তু দেখেছি। এই যে একটি যুদ্ধর পর আবার তাদের সাথে যুদ্ধে জড়ানো হলো বা তাদেরকে আঘাত করা হলো, এই নিয়েও চলছে নানান আলোচনা সমালোচনা। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে অভিযোগ তার বিরুদ্ধে, সে অভিযোগ কোনোভাবেই থামছে না। নানান অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে। সেনাবাহিনী দেশপ্রেমিক একটি বাহিনী, যাকে যাদেরকে দেশের সর্বোচ্চ সম্মান দেয় জনগণ এবং ভালোবাসে, যে সেনাবাহিনী দেশপ্রেমিক এবং তাদেরকে সবসময় ভালোবাসে এবং অন্যান্য বাহিনীর চেয়ে আলাদা করে দেখে যে সেনাবাহিনী একটি দেশপ্রেমিক বাহিনী, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষ নিরাপদ। অথচ সেই সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার সময় এমন কিছু অফিসার ছিল যারা মানুষকে হত্যা করতো, গুম খুন সহ নানা রকম অপকর্মের মধ্যে তারা সরাসরি জড়িত ছিল। এবং তাদের যে গুম খুনের রহস্য, গুম খুনের কাহিনী, এগুলো দেখলে সিনেমাকেও হার মানায়। কঠিনভাবে মানুষকে গুম খুন সহ নানা রকম অপরাধে তারা জড়িত ছিল। যাই হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সামনের পরিস্থিতি নিয়ে কি ভাবছেন, কি ভাবার আছে, বা আপনাদের মূল্যবান মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।